জি স্যার। Okay, fine, guys. So, ট্রান্সকন্ডাক্টেন্স অফ জিএম, ঠিক আছে, বিজেটির ক্ষেত্রে ট্রান্সকন্ডাক্টেন্স অফ জিএম আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম যে এটা আমার স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর মধ্যে পড়ছিল। সো স্মল সিগন্যাল অ্যানালাইসিসে আমি একটু আপনাদেরকে একটু হালকা একটু আবার রিভিউ বা ধরিয়ে দিতে চাচ্ছি আর কি, বেশি কিছু না। সেটা হচ্ছে যে আমাদের স্মল সিগন্যাল অ্যানালাইসিসে আমরা একটা জিনিস দেখছি এখানে, যে ছোট হাতের ভি বড় হাতের বিই ইজ ইকুয়ালস টু বড় মানে ক্যাপিটাল লেটারের ভিবিই প্লাস ছোট হাতের বা স্মল লেটারের ভিবিই। স্মল লেটারের ভিবিই দ্বারা বোঝানো হচ্ছে যে এটি আসলে আপনার এসি কম্পোনেন্ট, ঠিক আছে, এটি আসলে এসি কম্পোনেন্ট। ওকে, এটি আসলে এসি কম্পোনেন্ট। আর বড় হাতের ভিবিই দ্বারা বোঝানো হচ্ছে যে এটি আসলে আপনার ডিসি কম্পোনেন্ট। আর মিক্স যেই লেটারটা দ্যাট মিনস ছোট হাতের ভি বড় হাতের বিই, সেটা দিয়ে বোঝাচ্ছে যে দুটার যোগফল মানে ডিসি প্লাস এসি কম্পোনেন্ট। এখন তাহলে স্বভাবতই আমরা যে একটি দেখতে পাচ্ছি পরের যে ইকুয়েশনটা রয়েছে, তার মানে আইসির যে ইকুয়েশনটা রয়েছে, দেখেন এখানেও কিন্তু একই জিনিসটা লেখা হয়েছে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে ছোট হাতের আই বড় হাতের সি। সো একটু খেয়াল করবেন এটা কিভাবে এই ইকুয়েশনটা আসলো। আমি আবার একটু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যই একটু বলছি যে ছোট হাতের আই বড় হাতের সি যখন লিখেছিলাম তখন আমরা জানি যে আপনারা যদি আইসির ইকুয়েশনটা বিজেটির মনে থেকে থাকে তাহলে খেয়াল করবেন যে এটা ইকুয়েশনটা ছিল এরকম কিছু একটা, আইএস ই টু দি পাওয়ার। এখন যেহেতু এটা এসি প্লাস ডিসি কম্পোনেন্ট, তাহলে আমি উপরের ছোট হাতের ভি বড় হাতের বি এটা ইউজ করব, ভি বিই ডিভাইডেড বাই ভিটি, ঠিক আছে, যেখানে এন এর ভ্যালুটা 1 আমি ধরে নিয়েছি, ঠিক আছে, এন একটা প্রসেস প্যারামিটার, এন এর ভ্যালুটা আমি আসলে 1 ধরে নিয়েছি, ঠিক আছে। সো এই হলো সূত্রটা। এর পরের স্টেপে যেই কাজটি আসলে করা হবে আপনাদের, আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। আইএস এই ভ্যালুটা উপরের যে ভ্যালুটা আছে সেটা আসলে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দিলে আপনি খেয়াল করে থাকবেন আসলে আপনার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে ডিসি প্লাস এসি যে কম্পোনেন্টটা রয়েছে, তাই তো, সেটা ডিভাইডেড বাই আপনার যে ভিটি টার্মটা সেটা, ঠিক আছে, তাই তো। তো আমি একটু বাঁ দিক থেকে চেপে লিখি তাহলে সুবিধা হবে। সো এই মুহূর্তে এটাকে ভেঙে আপনি কিন্তু ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন। আপনারা সবাই এটা জানেন যে ভিবিই ডিভাইডেড বাই ভিটি ইনটু ই টু দি পাওয়ার ছোট হাতের ভিবিই ডিভাইডেড বাই ভিটি। এটা আপনারা সবাই জানেন, এটা এইভাবে লেখা যায় উপরের ইকুয়েশনটাকে। তো পরবর্তীতে এই ইকুয়েশনটাকে আমি আবার এভাবে করতে পারি যে আপনি একটু চিন্তা করে দেখেন এখানে এই আপনার কাছে যে ইকুয়েশনটা রয়েছে দুটোই ই টু দি পাওয়ার ভিবি আছে। ওকে, এখন একটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে যে আমি এর আগের ক্লাসে একটি জিনিস বলেছিলাম আপনাদেরকে যে মসফেটের যেমন যে কাজটি করা হয় আপনাদের একটি স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে, যে আপনাদের ডিসি আগে একটা বায়াসিং করে নেওয়া হয় সার্কিটটাকে, ঠিক আছে, ডিসি একটা বায়াসিং করে নেওয়া হয়, বায়াসিং করে তারপরে আপনার অ্যাম্পলিফিকেশন বা স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর জন্য একটি ভালো রিজন সিলেক্ট করে নেওয়া হয়। নেওয়ার পরে আপনার যে কাজটি করা হয় সেটার উপর একটা ছোট স্মল সিগন্যাল অ্যাপ্লাই করা হয়। এটি স্মল সিগন্যাল অ্যানালাইসিস অফ মসফেটে দেখানো হয়েছিল আপনাদের, ঠিক আছে। তো একই রকম ভাবে বিজেডিতেও একই কাজ করা হয়। এটা আমি একটি জিনিস আপনাকে বলেছিলাম যে বায়াসিং এর ক্ষেত্রে আপনি এইভাবে জিনিসটা চিন্তা করতে পারেন যে যেমন কুমির, আপনারা হয়তোবা ডিসকভারি চ্যানেল দেখে থাকেন যে কুমির কিভাবে শিকার ধরে। কুমির কিন্তু শিকার ধরে সে সাধারণত যেখানে বসবাস করে সেখানে থেকে না, ঠিক আছে। কুমির শিকার ধরে আসলে যে আপনার যেই জায়গা দিয়ে আপনার হচ্ছে গরু তারপরে হচ্ছে বিভিন্ন জীবজন্তু পারাপার হয় সেই জায়গায় যে নিজেকে আসলে সেট করে নেয়, আগে তার বাসার থেকে সেই জায়গায় যেয়ে নিজেকে সেট করে নেয়, ঠিক আছে। কারণ সে বুঝে যে ওই জায়গায় যে সে অল্প একটু চেষ্টা করলেই বড় একটা শিকার ধরতে পারবে। একই রকম ভাবে অ্যাম্পলিফায়ারের জিনিসটা আসলে অনুরূপ, যে আমরা আসলে যে কাজটা করি কুমিরের মতো, কুমির যেরকম শিকার ধরার জন্য নিজেকে একটা ভালো পজিশনে সেট করে নেয়, তারপরে ভালো একটা পজিশনে নিজেকে বায়াস করে নেয়,
একইভাবে বিজেটির অ্যাম্প্লিফিকেশন বা মসফেটের অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা যে কাজটা করি, একটি ভালো পজিশনে আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিটটাকে বায়াস করে নেই। সেই রিজনটা আপনারা জানেন। সেই রিজনটা মসফেটের ক্ষেত্রে নাম হচ্ছে স্যাচুরেশন রিজন, ঠিক আছে? আর বিজেটির ক্ষেত্রে সেই রিজনটার নাম হচ্ছে অ্যাক্টিভ রিজন, ঠিক আছে? তো যদি আমি ছবির কথা উল্লেখ করি আপনাদেরকে, যে যদি আপনাদের মনে থেকে থাকে বিজেটির অ্যাক্টিভ রিজনের ছবিটা, চিত্রটা, সরি, একটু দেখতে ইয়া হয়ে গিয়েছে। সো দেখতে ছিল এরকম কিছু একটা। সো অ্যাক্টিভ রিজনে আমরা ইয়া করে থাকি, বায়াস করে থাকি, ঠিক আছে? অ্যাক্টিভ রিজনে বায়াস করে থাকি, ঠিক আছে? যেমনটি কুমির হচ্ছে নিজেকে ভালো একটা পজিশনে বায়াস করে থাকে, যে জায়গা দিয়ে জন্তু জীবজন্তু পারাপার হয় সেই জায়গায় বায়াস করে থাকে নিজেকে। এমনই ভাবে আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিটটাকে আমরা অ্যাক্টিভ রিজনে বায়াস করে থাকি। কারণ এই অ্যাক্টিভ রিজনে আমরা আগেও একবার দেখিয়েছি মসফেটের ক্ষেত্রে, যে ওইখানে স্যাচুরেশন রিজনে, মসফেটের তো স্যাচুরেশন রিজনটা হচ্ছে বিজেটিতে অনুরূপ অ্যাক্টিভ রিজন, এটা দেখেই বোঝা যায় গ্রাফ থেকে। সো দেখিয়েছিলাম মসফেটের ক্ষেত্রে যে ওই রিজনে একটা ভালো লেভেলের আসলে একটা স্লোপ পাওয়া যায়, যে স্লোপের দরুন আপনার একটা ইনপুটে ছোট স্মল এসি সিগন্যাল প্রোভাইড করলে আউটপুটে সেই সিগন্যালটা বড় হয়ে যায়। একইভাবে অনুরূপ কুমিরের কথাটাই যদি আপনি চিন্তা করে থাকেন, যে কুমির যে পজিশনে নিজেকে বায়াস করে নেয়, সেই পজিশনে আসলে আপনার বিভিন্ন যে জীবজন্তু যায়, সেই পজিশনে যখন বায়াস করে, যখন জীবজন্তুগুলো যায়, তখন সে অল্প পরিমাণ চেষ্টার মাধ্যমে দেখা যায় যে একটা বড় পরিমাণ শিকার ধরে ফেলে। হ্যাঁ, চেষ্টাটা তার অল্প, শিকার ধরতে পারে বড়। একই ঘটনাটা আমাদের মসফেটের ক্ষেত্রেও ঘটেছিল। এই মসফেটের স্যাচুরেশন রিজন আমরা বায়াস করেছিলাম, অল্প পরিমাণ ভোল্টেজ দিয়েছিলাম আমরা। মানে অল্প পরিমাণ ভোল্টেজ বলতে বোঝাচ্ছি যে আপনার স্মল এসি সিগন্যাল দেওয়া হয়েছিল, তার ফলে আমরা একটা বড় পরিমাণ আউটপুট ভোল্টেজ পেয়েছিলাম। একই রকম ভাবে বিজেটিটাকে আমরা বায়াস করেছি, এই রিজনটার নাম হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? এই রিজনটার নাম ছিল আমাদের অ্যাক্টিভ রিজন, আপনারা জানেন এই রিজনের নামটা ছিল হচ্ছে অ্যাক্টিভ রিজন। এখানে আমরা বায়াস করেছি, বায়াস করবো আসলে এই অ্যাক্টিভ রিজন। এই অ্যাক্টিভ রিজনে আমরা অল্প পরিমাণে দেখবো যে একটা স্মল সিগন্যাল দিব এবং একটা আউটপুটটা বড় কিছু একটা পাবো। আচ্ছা, এখন মসফেটের যে একটা আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, যে স্মল এসি সিগন্যালের একটা ব্যাখ্যা দিয়েছিলাম, আর বিজেটির একটা স্মল এসি সিগন্যালের আমি ব্যাখ্যা দেই যে কেন আসলে আমরা স্মল এসি সিগন্যাল নিব বিজেটির ক্ষেত্রে। মসফেটের তো কিছু কারণ ছিল, বিজেটির কারণগুলো কি একটু বোঝার চেষ্টা করি। বিজেটির কারণগুলো হচ্ছে এটা, যে আমার কারেন্টলি আমি যে আইসি ইকুয়েশনটা লিখছি, এখানে আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, একটু ভালো করে খেয়াল করে থাকেন, মসফেটে আমরা যে কাজটা করেছিলাম, আমাদের কেন আসলে আমরা স্মল সিগন্যাল চুজ করতে বাধ্য হচ্ছিলাম, কারণ আমরা যদি বড় সিগন্যাল চুজ করতাম, আসলে যে ঘটনাটা ঘটতো, আমাদের যে কারেন্ট আইডি এর ইকুয়েশন সেটা নন লিনিয়ারিটিতে মানে প্রবেশ করছিল। আপনাদের যদি খেয়াল থেকে থাকে, এটা ছিল আসল কারণটা, নন লিনিয়ার হয়ে যাচ্ছিল। এই ইকুয়েশনটা ভাঙলে তিনটা টার্ম চলে আসতেছিল, একটা পুরোপুরি ডিসি, একটা এসি প্লাস ডিসি মিক্সড, আর একটা হচ্ছিল পুরোপুরি এসি কিন্তু এর স্কোয়ার ছিল। ওই স্কোয়ারটা কি আসলে একটা, আমরা জানি যে একটা স্কোয়ার থাকা মানে সেটা আসলে একটা প্যারাবোলিক টার্ম, তো এটা নন লিনিয়ার। তো এটা বাদ দেওয়ার জন্য আমরা এসির ভ্যালুটা একদম ছোট দিয়েছিলাম, যার ফলে ওই টার্মটা একদম নেগলিজিবল হয়ে গিয়েছিল। একইভাবে আজকের এই বিজেটির যে এই ইয়াটা প্রবলেমটা সিমিলার প্রবলেম। সো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে থাকবেন, আমি যদি একটু বলি, এখানে আমার এখন যে ইকুয়েশনটা আমি যে পর্যায়ে রেখে দিয়েছি, সেই পর্যায়ে যদি আপনি ইকুয়েশনটার দিকে একবার দৃষ্টিপাত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই ইকুয়েশনে আসলে আমার রয়েছে দুটো টার্ম, ই টু দি পাওয়ার বড় হাতের ভিবিই দ্বারা ডিসি, আর ডানের অংশটা দ্বারা এসি টার্ম প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? এই হলো আপনার অবস্থা। এখন আমি অ্যানালাইসিস করব হচ্ছে এসি। সো আমার আসলে এসি নিয়ে বদার্ড হতে হবে, নট ডিসি। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে থাকেন, আমি জাস্ট লিখছি আগে, ইফ ভিবি, আমি যদি বলি যে ভিবিটার ভ্যালুটা যদি বড় হয়, ভিবি এর ভ্যালুটা যদি বড় হয়, বেশ বড় হয়, দুটো অ্যারো সাইন আপওয়ার্ড দিয়ে আমি বলছি বেশ বড় হয়, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি হবে?
তাহলে চিন্তা করে দেখেন আপনার যে ইকুয়েশনটার একদম ডান দিকের টার্মটা রয়েছে e⁻v/vt, এই টার্মটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এই টার্মটা আপনার 1 এর বড় হবে। যে VBE/VT এই টার্মটা 1 এর বড় হয়ে যাবে। 1 এর বড় হলে কি হবে? হোয়াট এভার, আমরা ওটাকে একটা নাম দিই, VBE/VT কে আমরা ধরেন x নাম দিলাম। ঠিক আছে, x ধরে নিলাম। সো এই টার্মটা x এর ভ্যালুটা যদি, যে x মানে হচ্ছে VBE/VT, এটা যদি 1 এর বড় হয়ে যায় x এর টার্মটা, তাহলে আমরা জানি e⁻x এর কার্ভটা দেখতে কিন্তু আসলে নন লিনিয়ার একটি এভার এক্সপ্যান্ডিং কার্ভ। যেমনটি কিরকম, এরকম আপনারা জানেন, তাই না? এরকম বাড়তেই থাকে, নন লিনিয়ারলি বাড়তেই থাকে। সো দেখেন আমার আবারও কার্ভটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে থাকবেন যে আমরা যেই ধরনের অ্যাম্প্লিফিকেশন চাই সেটা কিন্তু নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন আমরা চাই না, আমরা চাই কি লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন। যদি আপনারা ভুলে যেয়ে থাকেন যে লিনিয়ার আর নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশনের মধ্যে পার্থক্য, সেটা এইরূপ ছিল যে আপনি ইনপুটে একটা যদি সিগন্যাল দেন এবং আউটপুটে সেই সিগন্যালটার চেহারা যদি দেখতে একই রকম হয় এবং যদি বড় হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন। এবং এই ধরনের অ্যাম্প্লিফিকেশনই আসলে আমরা এক্সপেক্ট করে থাকি। ঠিক আছে, লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলে থাকি। যদি চেহারা অনুরূপ হয় কিন্তু একটা গেইন হয়, একটা কি হবে, গেইন। ঠিক আছে, সিগন্যালটা বড় হয়ে যায়, হয়তো বা 5 গুণ 10 গুণ বড় হয়ে যাবে ইনপুট সিগন্যালের থেকে, এরকম কিছু একটা। কিন্তু যদি আপনার এরকম না হয়, যদি এরকমটি হয়ে থাকে যে আপনি ইনপুট একটা সিগন্যাল দিলেন কিন্তু আউটপুটের সিগন্যালটা দেখতে আপনার এরকম কিছু একটা হয়ে গেল, তাহলে ইনপুটের সাথে আউটপুটের সিগন্যালের চেহারায় মিল নেই। সেই ক্ষেত্রে আপনার এই ধরনের অ্যাম্প্লিফিকেশন কে বলা হয় নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন, যেটা আমাদের কাম্য না। আপনি হয়তো বা কথার কথা এইভাবে বললেন, আপনি মুখ দিয়ে বললেন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি ধরেন ফোনের কথা চিন্তা করেন, আপনার ফোনেও তো হচ্ছে আপনার বিভিন্ন অ্যাম্প্লিফায়ার সার্কিট আছে। সো আপনি ধরেন ব্যাপারটা এরকম, আপনি যদি নন লিনিয়ার অ্যাম্প্লিফায়ার একটা উদাহরণ বুঝতে চান তাহলে হয়তো বা এটা এরকম হবে। আমি জাস্ট ফান করে বলেছি। আপনি বলতেছেন হ্যালো, ঠিক আছে, ফোনে কথা বলতেছেন যে হ্যালো কেমন আছো, আপনি হয়তো ওই সাইড থেকে শুনতেছেন পুপু পুপু এরকম আওয়াজ শুনতেছেন, বলতেছেন হ্যালো, ওই সাইডে শুনলেন পুপু। ঠিক আছে, এরকম আওয়াজ শুনবেন আর কি, মানে পুরো নয়েজ। ঠিক আছে, একটা আনওয়ান্টেড সিগন্যাল, এটা ডানের অংশটা, এটা একটা নয়েজ, নয়েজ হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে এক্সপেক্টেড না, এটা আসলে আমরা চাই না। নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন চাই না, আমরা চাই আসলে প্রথমে যেটা দেখালাম, লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন। সো লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন যদি আমরা চেয়েই থাকি, তাহলে কিন্তু আমার এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে স্মল সিগন্যাল অ্যানালাইসিসটা আমরা করছি সেটার মাধ্যমে যাতে আমরা আসলে একটা লিনিয়ার মানে এসি কম্পোনেন্ট পাই। দেখতেই পাচ্ছি ভিবি এর ভ্যালু যদি বেশ বড় নেই, তাহলে আমার যে e⁻x, দ্যাট মিন্স VBE/VT, এটা ভ্যালু 1 এর বড় হয়ে যায়। এবং আমরা জানি e⁻x এর ভ্যালু 1 এর বড় হলে এটা একটি এক্সপোনেনশিয়াল যে কার্ভের যেই বৈশিষ্ট্য, খুবই বড় একটা নন লিনিয়ার কার্ভে পরিণত হয়ে যায়। তো সেটা আমরা করতে পারবো না। তাহলে আমি বুঝতে পারছি আমি আসলে ভিবি অনেক বড় নিতে কি পারবো নাকি পারবো না? হুম, পারবো না স্যার। হ্যাঁ, পারবো না। তাহলে ভিবি কিন্তু বড় নিতে পারতেছে না চাইলেও। ভিবি বড় নিতে পারতেছে না কারণ নিলেই কিন্তু আমার কার্ভটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে, কার্ভটা এরকম বাড়তেই থাকবে, নন লিনিয়ার আসলে এক্সপোনেনশিয়াল কার্ভ যেরকম হয় বাড়তেই থাকবে। ঠিক আছে, সো এরকম আমরা চাই না, নন লিনিয়ারিটি চাই না এসি কম্পোনেন্টের মধ্যে। নন লিনিয়ারিটির মাধ্যমে আমার হচ্ছে নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন আসবে, যেটা আসলে আমার কোনো লাভই হবে না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য আমরা যে কাজটা করব, যে আমরা তাহলে ভিবি এর ভ্যালু আসলে আমি এটা নিতে পারছি না একদম, এটা আমি আসলে নিতে পারছি না। তাহলে আমি কি করব, আমি নিতে হবে কি, আমার ভিবিটাকে ছোট ভ্যালু নিতে হবে। ভিবিটা ছোট নিলে তাহলে ভিবি ভিবি এর ভ্যালু তার মানে স্মল। ঠিক আছে, ভিবি নিতে হবে স্মল। স্মল মানে কিরকম, হয়তো বা মিলিভোল্ট, আগের মতোই চিন্তা করি, মিলিভোল্ট রেঞ্জে নিতে হবে। ঠিক আছে,
সো মিলিভোল্ট রেঞ্জে যদি আপনি নিয়ে থাকেন তখন ভিবিটাকে, তখন দেখেন একটা মজার জিনিস খেয়াল করবেন, তখন আপনার যে ভিবিই বাই ভিটি যেই টার্মটা রয়েছে, যেটাকে আমরা এক্স বলছিলাম, যেটাকে আমরা আসলে এক্স বলছিলাম, ঠিক আছে, সেই এক্স টার্মটার ভ্যালুটা তখন কিন্তু আসলে যেই জিনিসটা ঘটে যে এক্স এর ভ্যালুটা ইজ ভেরি ভেরি লেস দেন 1 হয়ে যায় যদি ভিবি এর ভ্যালুটা স্মল নিয়ে থাকি। ঠিক আছে, ভিবি এর ভ্যালুটা যদি স্মল নিয়ে থাকি, স্মল বলতে আসলে ভেরি স্মল, সহজ কথা, ভিবি এর ভ্যালুটা যদি ভেরি স্মল নিয়ে থাকি, আমরা জানি ভিটি, ভিটি মানে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ না, কিন্তু ভিটি মানে হচ্ছে থার্মাল ভোল্টেজ, এটা হচ্ছে 25 মিলিভোল্ট রুম টেম্পারেচারে। সো ভিবি যেহেতু আমরা এসি সিগন্যালটা আমরা ভেরি স্মল চিন্তা করছি, দ্যাট মিনস স্মল বলতে কিরকম স্মল, যেটা বললাম মিলিভোল্টে নিব, এবং সাধারণত 1 মিলিভোল্ট বা আরো ছোটও হতে পারে, 1 মিলিভোল্ট 2 মিলিভোল্টে নিব। সো চিন্তা করে দেখেন, আপনি যদি 1 মিলিভোল্টের একটি সিগন্যালকে 25 মিলিভোল্ট দ্বারা ডিভাইড করে দেন, তাহলে এটা আসলে কত ছোট হয়ে যায়, 1/25। হয়তো আপনারা ধারণা করতে পারতেছেন সিগন্যালটা তাহলে আসলে কতটাই ছোট হচ্ছে, ঠিক আছে, এরকম কিছু একটা। সো 1 এর বেশ ছোট একটা ভ্যালু হয়ে যায়, তাহলে ভিবিই বাই ভিটি যে ভ্যালুটা, সেটা আসলে 1 এর বেশ ছোট একটা ভ্যালু, দশমিক সামথিং করে, 0.00 সামথিং এরকম কিছু একটা ভ্যালু আসবে। সো বুঝতেই পারছেন, এর জন্য আমরা আসলে বলছি এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1। এরকম যদি হয়ে থাকে, ভালো করে খেয়াল করবেন, এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1 যদি হয়ে থাকে, এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1 যদি হয়ে থাকে, তাহলে এটা লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স কে এইভাবে এক্সপ্যান্ড করা যায়। এটা আপনারা ম্যাথে বিভিন্ন সিরিজে পড়েছেন, আপনারা মোস্ট প্রবাবলি ম্যাকলরিনের সিরিজ এর মাধ্যমে আপনারা এরকম বেশ কিছু ইয়া দেখেছিলেন, ঠিক আছে, এরকম লেখা যায়। সো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এবং অ্যান্ড সো অন। এখন এখানে বলা বাহুল্য যে আপনারা একটা জিনিস চিন্তা করেন, এক্স এর ভ্যালু এমনিই 1 এর বেশ ছোট, তার মানে এক্স স্কোয়ার এর ভ্যালু কি হবে, ছোট একটা ভ্যালুকে যদি স্কোয়ার করা হয় সেটার ভ্যালু কিন্তু আরো ছোট হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এইটাকে জিরো, এটা এবং পরবর্তী হায়ার অর্ডার টার্ম গুলোকে জিরো ধরে নিতে পারি। আমরা তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুকে 1 প্লাস এক্স দ্বারা সাবস্টিটিউট করতে পারি। যদি আমি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 প্লাস এক্স দ্বারা সাবস্টিটিউট করে যাই, তাহলে কি হয় একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি হয়, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে আপনার, সেটা এখন আমরা খুব সংক্ষেপে দেখে ফেলতে পারবো। সো তাহলে দেখুন আপনারা যে আসলে, তাহলে আসলে কি হচ্ছে যদি আমি সাবস্টিটিউট করি, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে, তাহলে আই এস ডিসি অংশটা আগের মতোই থাকছে, যে আইএস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটিটা থেকে যাচ্ছে ঠিকই, কিন্তু এটার সাথে যে গুণ আকারে ছিল, গুণ ছিল ই টু দি পাওয়ার, যে এই টার্মটা ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি, আমরা দেখেছি এটাকে 1 প্লাস এক্স, এইবার কিন্তু ই টু দি পাওয়ার এই এক্স টার্মটাকে আর ই টু দি পাওয়ার লিখবো না, সরি, এটা আমি ভুল করে লিখে ফেলেছি এটা, এবার কিন্তু এটাকে 1 প্লাস এক্স ফরম্যাটে লিখবো। এখন 1 প্লাস এক্স মানে কি ছিল, এক্স এর ভ্যালু ছিল কিন্তু ভিবিই বাই ভিটি, 1 প্লাস ভি বিই বাই ভিটি, এই যে 1 প্লাস এক্স ফরম্যাটে লিখলাম, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে ইয়া করে দেন, জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন করে দেন, আপনি দেখতে পাবেন একটা জিনিস, খেয়াল করে দেখবেন এই ইকুয়েশনটা কিরকম হয়ে যায়, আই এস ই টু দি পাওয়ার ভি, মানে ডিসি যে ইয়াটা ভিই বাই ভিবিই বাই যে ভিটিটা সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস, এবং একই জিনিসটা রিপিট করতেছে, দেখেন আই এস ই টু দি পাওয়ার ভিবিই বাই ভিটি সাথে গুণ হয়ে যাচ্ছে, আমি একটু এখান থেকে একটু জায়গা নিব, আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো একটু মুছে দেই, আগের জিনিসগুলো একটু মুছে দেই, যাতে আমি একটু জায়গা করে নিতে পারি আসলে, ঠিক আছে। সো এটার সাথে গুণ আকারে থাকতেছে কি আমার,
এই এসি টার্মটা, দ্যাট মিনস ছোট হাতের ভিবিই বাই ভিটি, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে দেখবেন একটা জিনিস, আপনারা না বুঝলে প্লিজ কাইন্ডলি আমাকে সাথে সাথে নক করবেন, ঠিক আছে? সাথে সাথে বলবেন যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারিনি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি এই যে দুইটা মানে অ্যাডিশনাল টার্ম, ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম, এটার দিকে একটু তাকাই। ফার্স্ট টার্মটার দিকে আপনি যদি ভালো করে দৃষ্টিপাত করেন, এটা আসলে আপনারা কিছুদিন আগে যখন আপনারা ডিসি অ্যানালাইসিস করেছেন বিজেটি সার্কিটের, সেখানে ডিসি অ্যানালাইসিসে আমরা বেশ কিছু সূত্র পড়েছিলাম অ্যাক্টিভ রিজনের। সেই অ্যাক্টিভ রিজনের একটি অন্যতম সূত্র ছিল আইএসসি টু দি পাওয়ার ভিবি বাই ভিটি, যেটা নাকি আসলে ডিসি কারেন্ট আইসির ভ্যালু ছিল। ডিসি কারেন্ট আইসির ভ্যালু, এটা মানে হচ্ছে আসলে বড় হাতের আইসি, ডিসি কারেন্ট আইসি, ঠিক আছে? এবং দেখেন দ্বিতীয় টার্মে এই একই জিনিসটা রিপিট রয়েছে, তার মানে এই কথাটা, এটার কথা বলছি আমি, এটাও কিন্তু তাহলে আইসি, এটার সাথে গুণ আকার আছে ভিবি। তাহলে ভালো করে যদি আপনি একটু দৃষ্টিপাত করেন, আসলে জিনিসটা এরকম কিছু একটা হয়ে যাচ্ছে যে ডিসি আই, যে কারেন্ট আইসি, বড় হাতের আইসি প্লাস আইসি সাথে ছোট হাতের ভিবিই বাই ভিটি চলে আসছে, তাই তো? তাহলে পুরো জিনিসটা কিন্তু দেখতে এরকম হয়ে গেল, ঠিক আছে? পুরো জিনিসটা কিন্তু এখন আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে পরিবর্তিত হয়ে পুরো জিনিসটি এখন এরকম হয়ে গেল দেখতে। এখন এই জিনিসটার দিকে যদি আপনি একটু ভালো করে তাকান, আপনি দেখতে পারবেন একটা জিনিস, যে এই ইকুয়েশনটাই আসলে আপনার এখানে উল্লেখ করা হয়েছে, যে ছোট হাতের আই বড় হাতের সি, তার মানে এসি প্লাস ডিসি কম্পোনেন্ট ইজ ইকুয়ালস টু আইসি, যেটা নাকি আপনার ডিসি কম্পোনেন্ট, প্লাস আইসি বাই ভিটি, আইসি বাই ভিটি করে দিয়েছে ওরা। আমার এখানে ভিবি ই বাই ভিটি, সেই ভিটিটাকে আইসি নিচে নিয়ে আসা হয়েছে, আইসি বাই ভিটি ইনটু ভিবি করে দিয়েছে ওরা, ঠিক আছে? তাহলে প্রথম টার্মটা আসলে পুরোপুরি ডিসি, পরের টার্মে ডিসির কিছু অংশ আছে, কিন্তু ছোট হাতের ভিবিটা আমার এসির একটা অংশ। তাহলে এখন আমরা পরবর্তী যে কাজটা সেটা চিন্তা করতে পারি। তাহলে আমি প্রথম টার্মটাকে পুরোপুরি ডিসি চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, এবং পরবর্তী টার্মটাতে যেহেতু এসি কম্পোনেন্ট রয়েছে সেটাকে আমরা এসি কনসিডার করতে পারি, ঠিক আছে? তাহলে আমার স্মল সিগন্যাল অ্যানালাইসিসে স্মল সিগন্যালটা কিন্তু এসি ধাঁচের হয়ে থাকে। সো যেহেতু স্মল সিগন্যাল অ্যানালাইসিসে সিগন্যালটা এসি হয়ে থাকে, তাহলে আমরা এই ডিসি কম্পোনেন্টটার কথা আপাতত যদি কিছুক্ষণের জন্য ভুলে যাই, তাহলে আমরা আসলে কিছু জিনিস সম্বন্ধে ক্লিয়ার ধারণা পেয়ে যাব। যেমন, তাহলে আমি বলতে পারছি যে আমার ছোট মানে এসি কম্পোনেন্টটা হচ্ছে বড় হাতের আইসি বাই ভিটি ইনটু ছোট হাতের ভিবি। এখন চিন্তা করে দেখবেন, তাহলে আমি বলতে পারছিলাম যে এই জিনিসটা ক্যাপিটাল লেটার ইজ ইকুয়ালস টু আই বড় হাতের সি প্লাস, তাহলে বলা যায় ছোট হাতের আই ছোট হাতের সি, এটা বলা যায় যে বাঁ দিকেরটা ছিল ছোট হাতের আই বড় হাতের সি, ডান দিকেরটা ছিল ডিসি প্লাস এসি কম্পোনেন্ট, এবং এই ছোট হাতের আই ছোট হাতের সিটাই কিন্তু আসলে এই জিনিসটা যেটার কথা আমি উল্লেখ করেছি ডান দিকে। এখন এটাকে যদি আপনি লিখেন যে ছোট হাতের আই ছোট হাতের সি ইজ ইকুয়ালস টু আই সি বাই ভিটি ডিভাইডেড বাই, সরি, ইনটু ভিবিই, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কাছে যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, দ্যাট মিনস সাজ দ্যাট, একটু যদি আমি সাজিয়ে লিখি যে ছোট কারেন্টটা নিচে যদি আমি ভিবিটা নিয়ে এসে পড়ি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? তাহলে জিনিসটা ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আইসি বাই ভিটি। এখন এই এই মুহূর্তে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলি, যে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, যে আমার কারেন্ট বাই ভোল্টেজ নিয়েছি আমি। কারেন্ট বাই ভোল্টেজ টার্মটাকে আমরা চিনে থাকি কন্ডাক্টেন্স হিসেবে, এটি এক। আর নাম্বার 2 হচ্ছে উপরে যে কারেন্টটি রয়েছে আইসি, সেই কারেন্টটি ছোট হাতের আইসি মানে এসি কারেন্ট, এটা কিন্তু ছোট হাতের আইসিটা কিন্তু এসি কারেন্ট, আর নিচের ছোট হাতের ভিটা হচ্ছে আমার এসি ভোল্টেজ। এসি কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট, আর
আমার যেই VBE সেটা আমার ইনপুট ভোল্টেজ হিসেবে গণ্য করা হয়ে থাকে। সো উপরে আউটপুট, নিচে ইনপুট, তার জন্য এটা একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে দুইটো একসাথে যদি করি, ট্রান্সফার কন্ডাক্টেন্সকে একসাথে আমি বলতে পারি আমার যেটা ট্রান্সকন্ডাক্টেন্স, যেটাকে ট্রান্সকন্ডাক্টেন্স বলে থাকি, যেটা নাকি বলা হয় GM। এটাকে আমরা GM নামে প্রকাশ করে থাকি। খেয়াল করে থাকবেন মসফেটেও আপনারা একই এরকম একটা GM টার্ম দেখেছিলেন। এই GM টার্মটি আসলে আপনার মসফেট বা বিজেটির যেই অ্যাম্পলিফিকেশন বা স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর জন্য যে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, এটা প্রয়োজন হয়। এটি জানতে হবে আপনাদের। ঠিক আছে? সো এইভাবে আমরা GM এর ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, যেটা নাকি আমাদের এখানে আমি অলরেডি আপনাদেরকে 3 নম্বর যে ইকুয়েশনটা সেটা দেখিয়েছি। এবং নিচে একটি অতিরিক্ত ইকুয়েশন রয়েছে R পাই, যেটাকে আমরা বলছি আসলে R পাই is equals to VT, মানে থার্মাল ভোল্টেজ বাই IB, মানে ডিসি কারেন্ট, বেস দিয়ে যে ডিসি কারেন্টটা ঢুকে বায়াসিং কারেন্ট, সেটার কথা বলছি। সো এই আর পাইটি হচ্ছে আসলে আপনার বলা হয়ে থাকে বেজ রেজিস্ট্যান্স। এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনার স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে, ডিসি মানে এই টার্মটা আর পাইটা বিজেটি এর ক্ষেত্রে। সো এই পর্যন্ত কোনো প্রশ্ন? দেখেন, এই পর্যন্ত মনে কোনো প্রশ্ন আছে নাকি? দেখেন যে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা বুঝেন নাই আপনি। এই পর্যন্ত কোনো প্রশ্ন? একটু যদি ফিডব্যাক দেন তাহলে জি ভালো না হয়। স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নেই। তাহলে আমি সামনে এগিয়ে যাই। সো তাহলে আমরা বুঝতে পারলাম এই ইকুয়েশন গুলো কিভাবে আসলো এবং কেন কোনটার নাম কি হয়েছে, কেন ট্রান্সকন্ডাক্টেন্স হয়েছে, একটু আমরা দেখলাম। এবার আমরা পরবর্তীতে এটা দেখব যে সামনে আরো আমরা কি মানে পাচ্ছি আর কি। সো আগের মতোই মসফেটের যেমনটি ছিল ঠিক আগের মতোই, ঠিক আছে? আপনারা বুঝতেই পাচ্ছেন কেন আসলে আমরা আহ ওই ইয়ার রিজনে, এটা কিন্তু বাই দ্য ওয়ে আগেই আমরা যেমন মসফেটে দেখেছিলাম আপনার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক একটি কার্ভ নিয়েছিলাম আমরা। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ নিয়ে ওটা ছিল ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে? ভিটিসি কার্ভ নিয়েছিলাম এবং দেখেছিলাম যে আসলে আমি যদি স্যাচুরেশন রিজনে মসফেটের ক্ষেত্রে আবার উল্লেখ করছি, মসফেটের ক্ষেত্রে স্যাচুরেশন রিজনে বায়াস করি, তখন আমি একটা আউটপুটে দেখা যায় ইনপুটে স্মল সিগন্যাল দিলে আউটপুটে একটা বড় স্মল সিগন্যালটা বড় হয়ে যায়। আর এখানে একইভাবে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন অফ বিজেটিতে, হ্যাঁ আচ্ছা, কি জানি হ্যান্ড রেজ করেছে, প্রশ্ন করেন, সমস্যা নেই। হ্যান্ড রেজ করেছেন কে জানি, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন না করলে আমি সামনে এগিয়ে যাই। আচ্ছা, তো সেটা হচ্ছে যে এইখানে বিজেটির ক্ষেত্রে এটাও একটি দেখতে পাচ্ছি একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, কিন্তু এটা কিন্তু ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ না মসফেটের মতো। এটার একটা অংশ রয়েছে কারেন্ট দেখতে পাচ্ছি আইসি, আর একটা অংশ রয়েছে ভিবি। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কারণ হচ্ছে একটা আউটপুট একটা ইনপুট, এর জন্য ট্রান্সফার। সো এই কার্ভটা আঁকলে এরকম কিছু একটা কার্ভ চলে আসে, এবং এই কার্ভটার উপরে যদি আমরা কিউ পয়েন্ট, যেটা নাকি আমরা চেষ্টা করব যে বিজেটির যে আমাদের আমি যদি ছবি দিয়ে পার্শ্ববর্তী জায়গায় একটু ছবি দিয়ে আপনাদেরকে দেখাই যে কিউ পয়েন্টটা আসলে আমরা চেষ্টা করব কোন জায়গাটায় রাখার। কিউ পয়েন্ট আসলে আমরা চিন্তা করি যে মোটামুটি মাঝামাঝি কোনো একটা পয়েন্টে রাখার চেষ্টা করি আসলে কিউ পয়েন্টটাকে, ঠিক আছে? সো সেই কিউ পয়েন্টটা, ঠিক আছে, কিউ পয়েন্টটা, এই কিউ পয়েন্টটা যেটা নাকি হচ্ছে এই কিউ পয়েন্টটা, ঠিক আছে, মাঝামাঝি অংশ রাখার চেষ্টা করি। সো এই কিউ পয়েন্টে যখন আমরা এটা হচ্ছে ডিসির মাধ্যমে আমরা এই বায়াসিংটা করে থাকি, কিউ পয়েন্টের সিলেকশন করি হচ্ছে ডিসির মাধ্যমে, কিউ পয়েন্টের সিলেকশন করে থাকি, আবারও বলছি কিউ পয়েন্টের সিলেকশনটা আসলে ডিসির মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? কিউ পয়েন্টের সিলেকশনটা আসলে ডিসির মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? সো ডিসি বায়াসিং করে কুমিরের মতো ডিসি
ডিসি বায়াসিং করে আমরা কিউ পয়েন্টে সিলেক্ট করে থাকি। তারপরে এই কিউ পয়েন্টের উপরে ওই জায়গায় আমরা ছোট্ট একটা স্মল এসি সিগন্যাল দিয়ে দিই, যাতে এটি আউটপুটে দেখা যাচ্ছে একটা বিশাল মানে সিগন্যালে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছি আমরা। কারণ কি? আপনার এই স্লোপটার কারণে। ঠিক আছে? এই স্লোপটার কারণে। এই স্লোপটার কারণেই এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে? একই রকম মসফেটে যেমনটি হয়েছিল, এখানেও একই রিজন, স্লোপ। ঠিক আছে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকে স্লোপ রয়েছে আপনার। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার আমাদের একটা ধারণা আসলে যে আমরা কেন আসলে অ্যাক্টিভ রিজন নেই। কারণ আমাদের যে দেখতেই পাচ্ছি যে অ্যাক্টিভ রিজন ব্যতীত যে রিজনটা রয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের যেই স্যাচুরেশন রিজন কি বলে? বিজেটির স্যাচুরেশন রিজন খুবই খারাপ অবস্থা এখানে। এখানে আসলে কোনোভাবে এটা বুদ্ধিমানের রা যদি হয়ে থাকে, এইসব জায়গায় কোনোভাবেই কি নিবে না? আ ইনপুট দিবে না। যেখানে স্লোপ বেশি সেখানেই দিবে। ঠিক আছে? সো এর জন্যই আসলে আমরা অ্যাক্টিভ রিজনটা নিয়ে থাকি। তাহলে এটা হচ্ছে রিজন কেন যে আসলে আমরা বিজেটিতে অ্যাক্টিভ রিজনকে অ্যামপ্লিফিকেশন এর জন্য বাছাই করে থাকি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কেন আমরা ডিসি বায়াসিং করি? মসফেট এর মতোই কেন আমরা ডিসি বায়াসিং করি? আমরা কেন না এরকম জায়গায়, তার মানে কেন না আমরা এই এ এ এ কেন না সরি আমি ইয়াটা মুছে দিলাম। আ এর কার্ভটা ছিল এরকম কিছু একটা। কেন না আসলে আমরা এরকম কোন একটা জায়গায় দ্যাট মিনস আ আ এই জায়গাটায় মানে কোন ডিসি বায়াসিং করলাম না। তাহলে তো আমি এই জায়গাটায় রয়েছি একদম স্টার্টিং পয়েন্টে। সেই জায়গাটায় স্মল সিগন্যাল দিলে কি হতো? সেই জায়গাটায় স্মল সিগন্যাল দিলে কি হতো একটু ভালো করে চিন্তা করি। আপনার সিগন্যালটা আসলে এসি। আপনার সিগন্যালটা আসলে এসি। চিন্তা করেন যখন পজিটিভ ভোল্টেজ পেত তখন সেটি আসলে ঘুরে যেয়ে স্যাচুরেশন রিজনে যেত, যেটা নাকি আসলে খুবই ছোট, আরো অ্যামপ্লিফিকেশন এর জায়গায় অ্যাটেনিউয়েশন পাইতেন, সিগন্যালটা আরো ছোট হয়ে যেত ইনপুটটা। আর নিচের যে নেগেটিভ অংশটা রয়েছে, নেগেটিভ অংশের কারণে আসলে এটা কাট অফ এ পড়ে যেত। ঠিক আছে? তাহলে সেইটা কাট অফ এ পড়ে যেত। সো আপনার তো অ্যামপ্লিফিকেশন তো দূরের কথা, পজিটিভ অংশের জন্য অ্যাটেনিউয়েশন আর নেগেটিভ অংশের জন্য কাট অফ হয়ে থাকতো আপনার আউটপুট সিগন্যালটা। সো আসলে আপনি কিছুই পাইতেন না। মোটামুটি কাজের কাজ কিছুই পাইতেন না। সো এর জন্য আসলে আমরা আ একটা ডিসি বায়াসিং নেই এবং ডিসি বায়াসিংটা আসলে যেখানে আমি কিউ পয়েন্টে দেখিয়েছি অ্যাক্টিভ রিজন সেখানে নিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্যাখ্যাটা। আচ্ছা। এই এই মুহূর্তে কোন প্রশ্ন আছে নাকি বলেন? এই পর্যন্ত কোন প্রশ্ন আছে নাকি? দেখেন, যে কেন আসলে আমি এখানে কি জিনিস ক্লিয়ার করছি, অ্যাক্টিভ রিজন কে কেন নিয়েছি, কেন আসলে ডিসি বায়াসিং নিলাম, ঠিক আছে? এই জিনিসগুলা আপনি বুঝতে পারছেন নাকি দেখেন। কেন আসলে স্মল সিগন্যাল নিলাম, এই প্রশ্নগুলো আপনি উত্তর পাচ্ছেন নাকি এটা দেখেন। দেখেন, কোন প্রশ্ন আছে নাকি? একটু পার্টিসিপেট করেন তাহলে সুবিধা হবে। আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আরকি। তার জিএম এর মানটা কি ধরে নেওয়া হয় কোনো মান? প্র্যাকটিক্যালি ক্যালকুলেশনের সময়? জি স্যার। আচ্ছা, জিএম এর মান ভালো একটা প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে এটা মনে হয় পরাগ কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে নাকি? মানে হ্যাঁ? কিউ পয়েন্টের রেফারেন্স রেখে কোনো মান কি ধরে নেওয়া হয় এটা? আমি হ্যাঁ, বলতেছি যে জিএম এর মানটা কিভাবে আপনি পাবেন? জিএম এর মানটা দেখতেই পাবেন যে জিএম এর মানটা কিন্তু আপনার বিজেটিতে আসলে যেই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আইসি ভার্সেস ভিবি, এইটার যে স্লোপ সেটাই কিন্তু জিএম এর মান। এটা একটা, ঠিক আছে? এটা একটা জিনিস যে আপনি যদি প্র্যাকটিক্যালি আপনার বিজেটিটাকে বসান এবং আপনি যদি বায়াসিং মানে আপনি যদি ট্রান্সফার আইসি ভার্সেস ভিবিই কার্ভটা প্লট করেন, প্র্যাকটিক্যালি বসান এবং কিছু ডাটা নেন, ঠিক আছে? আপনি বেস থেকে এমিটারের ভোল্টেজটা যদি বাড়াইতে থাকেন, কম থেকে আস্তে আস্তে বাড়াইতে থাকেন, সেই সাথে যদি কালেক্টর কারেন্টটা দেখতে থাকেন, ভ্যালুগুলো বারবার নিতে থাকেন, তাহলে আপনি কিন্তু এই যে এখানে যেই কার্ভটা প্লট হয়েছে নীল কালারের, যেটা আর কি দেখতে পাচ্ছি আমরা, এই যে এই কার্ভটার কথা বলছি আসলে আমরা, এই কার্ভটার কথা বলছি, ঠিক আছে? যেটা উঠে গিয়েছে, এই কার্ভটা আসলে আপনি পেয়ে যাবেন প্র্যাকটিক্যালি। এবং এই কার্ভের যে স্লোপটা রয়েছে সেই স্লোপটাই হচ্ছে আসলে জিএম এর মান। এইভাবে আপনি আসলে জিএম এর মানটা প্র্যাকটিক্যালি বের করতে পারেন, ঠিক আছে? সো এটা কোনো ধরে নেওয়া মান না, এটা আসলে আপনি প্র্যাকটিক্যালি বের করতে পারবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এইভাবে হচ্ছে আর কি বের করা যায়। আর আপনি
যদি আমি আমাদের এই কোর্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, হয়তোবা আমি এই মানটা জিএম এর ভ্যালুটা কোনো একটা অঙ্কের ক্ষেত্রে জিএম এর ভ্যালুটা আমি হয়তোবা আপনাদেরকে দিয়েই দিতে পারি। ঠিক আছে, আরো সহজ হয়ে গেল আপনার কাজটা। আর স্লোপের ভ্যালু আমি জানি যে আপনারা আসলে সবাই বের করতে পারেন। স্লোপের ভ্যালু হচ্ছে লাগা স্লোপ ইজিক্যালস টু, আমরা জানি এম ইজিক্যালস টু স্লোপ কে এম দ্বারা প্রকাশ করার ঢাল যেটাকে বলি ওয়াই সেটা হচ্ছে, ইকুয়াল টু এম এক্স প্লাস সি। হ্যাঁ হ্যাঁ রাইট, স্লোপ ইজিক্যালস টু ওয়াই বাই এক্স যেটাকে বলি। তার মানে আপনার উলম্ব অংশটা নিচে হচ্ছে লাগা আপনি নিচে বেজের যে অংশটা সেটা কতটুকু, সেটা মানে লম্ব বা ভূমির মতো অংশটা যদি চিন্তা করেন তাহলেই সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যেহেতু আর কেউ প্রশ্ন করছে না, ধরে নিচ্ছি আর কারোর প্রশ্ন নেই, সবাই জায়গা পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি এটা সামনে, ওকে হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাক দিবেন, আপনারা ফিডব্যাক দিলে জিনিসটি ভালো হয়। ঠিক আছে, ক্লাস নিয়ে আর কি ইয়া করা যায়, কারণ হ্যাঁ রাইট, থ্যাংক ইউ তরু। সো ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, ফিডব্যাক দিবেন আপনারা। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে, যেটা নাকি আমরা অলরেডি গত ক্লাসে একটু ডিসকাস করেছিলাম। যেমনটি আমাদের মসফেট এর অ্যানালাইসিসে আমরা একটা মডেল ইউজ করেছিলাম। সেই মডেলটা ইউজ করার কারণটা এটা ছিল যে আমরা ওই মডেল দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটে গেছিলাম। আসলে স্মল এসি সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হয় সহজে অ্যানালাইসিসের জন্য। কারণটা হচ্ছে সহজে অ্যানালাইসিসের জন্য এখানে দুটো ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আসলে আমি যেটা বলতে বুঝাচ্ছি, ইকুইভ্যালেন্ট মডেলটা কি, যে আপনার যে সার্কিটে বিজেটিটা থাকবে, দ্যাট মিন্স আপনার সার্কিটে যেই বিজেটিটা থাকবে, এরকম যে বিজেটিটা থাকবে, খুব সংক্ষেপে আমি যাচ্ছি কারণ এটা আমি অলরেডি এক্সপ্লেইন করেছি, কালেক্টর, এমিটার আর যে বেসটা থাকবে, এইটুক ছোট্ট এই বিজেটিটার যে সিম্বল, এটার বদলে বাঁ দিকের অথবা ডান দিকের নিচের যে বাঁ দিকের অথবা ডান দিকের যে সার্কিটটা রয়েছে সেই দুটো সার্কিট আপনি ব্যবহার করতে পারবেন। এটার ফলে আপনার কি হবে, অ্যানালাইসিস করতে বেশ সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, অ্যানালাইসিস করাটা অনেক সহজতর হয়ে যাবে। ওকে, সো আমি পার্সোনালি যদি বলি, আমি পার্সোনালি প্রেফার করি বাঁ দিকেরটা। ঠিক আছে, কারণ কেন এখানে দেখি এটা আসলে আপনি যদি এটা একটু আলোচনা করি যে আচ্ছা কেন হাইব্রিড পাই মডেলটা দেখতে এরকম, বিজেটির কেন এরকম হলো, কারণটা কি খেয়াল করে থাকবেন যে বিজেটির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের যে বিজেটি আমরা অলরেডি আলোচনা করেছি বিজেটিতে, এবং কিছুটা ডিসি ম্যাথ করেছি এবং আমাদের কিছুটা ধারণাও রয়েছে। বিজেটির ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন, আমরা আসলে বেজে একটা কি করি, কারেন্ট ইনজেক্ট করে থাকি, সাধারণত ডিসি একটা কারেন্ট ইনজেক্ট করে থাকি, তাহলে আমরা কালেক্টরে মানে আউটপুট পাই। সহজ কথা হচ্ছে আউটপুট পাই। বেজে একটা কারেন্ট দিলে আমরা আউটপুট পাই, তাই তো, কালেক্টর দিয়ে একটা কারেন্ট ফ্লো করে। এবং বেজে এই কারেন্টের পরিমাণ আমি যত বাড়াই, আমাদের সূত্র আমরা জানি যে কালেক্টরের কারেন্টের ভ্যালু তত বাড়তে থাকে। তার মানে কালেক্টরের কারেন্টটা আসলে প্রপোর্শনালি কার উপর ডিপেন্ডেন্ট, বেজের কারেন্টের উপর নাকি। তার জন্য দেখা যাচ্ছে যে আমরা আসলে এইখানে বাঁ দিকের যে নিচের ইকুইভ্যালেন্ট মডেলটা সেটার দিকে তাকাবেন, এটি একটি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দেখেন কালেক্টর থেকে এমিটার দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, ডাইরেকশনটা ঠিক আছে নিচের দিকে, আপনি খেয়াল করে দেখবেন কালেক্টর থেকে বের হয়ে এমিটারের দিকে যাচ্ছে সেই কালেক্টর কারেন্টটা। এবং এটা দেখেন এটা কিন্তু আপনার এইখানে থাকা যেই কারেন্টটা প্রবেশ করছে সেটা যদি আপনার এই আর পাই রেজিস্ট্যান্সের সাথে গুণ হয়ে যায়, তার মানে ভিবি, তার মানে ভিবি ভোল্টেজ তৈরি হবে। সো বেস দিয়ে যে কারেন্টটা, তার মানে আমি বললাম যে কারেন্ট বাড়ালে আপনার কালেক্টর কারেন্টও বৃদ্ধি পায়। চেক করে দেখেন এই আইবি, ছোট হাতের আইবি যেটা এসি আইবি, সেটা যদি আর পায়ের মধ্যে দিয়ে ফ্লো করে এবং এটার ভ্যালু যদি বাড়ায়, তাহলে ভিবি এর ভোল্টেজ কিন্তু বেড়ে যায়। তাহলে আইবি ইজ প্রপোর্শনাল টু ভিবি। তার জন্য এই ভিবি এর উপরে ডিপেন্ড করে আমি এখানে একটা আপনার ডিপেন্ডেন্ট সোর্স বানিয়েছি, যেটা নাকি ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এটা আসলে পুরোপুরি লজিক্যাল যে আমরা বলতেই পারি যে ঠিকই আছে, যে আসলে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা আসলে দেখতে এরকমই হবে। ঠিক আছে, অথবা কেউ এভাবে চিন্তা করতে পারেন যে না ঠিক আছে, আমি ভিবি রাখতে চাচ্ছি না, আমি সরাসরি আইবি এর উপরেই, যেহেতু আমার কারেন্ট বাড়ালে, বেস কারেন্ট বাড়ালে আমার কালেক্টর কারেন্ট বৃদ্ধি পায়, তাহলে আমি সেটাই করব। হ্যাঁ, সেটা করা যায়, কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে এইটাও নিতে পারেন, ডানেরটাও নিতে পারেন। এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে বিটা ইনটু আইবি ব্যবহার করা হয়েছে, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই আপনার সেই ক্ষেত্রে।
কিন্তু আমি পার্সোনালি আর কি বাঁ দিকেরটা পছন্দ করি, তাই আমি বাঁ দিকেরটা দিয়েই ম্যাথটা করবো। ঠিক আছে, তো দুইটাই আসলে লজিক্যাল। কেন আসলে আপনার এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কেন নেওয়া হয়েছে 1 নম্বর, এবং এটা বাঁ দিকেরটা কেন ভোল্টেজের উপরে বা ডান দিকেরটা কেন কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, যেটাই নেন না কেন একই কথা। ঠিক আছে, ওকে। সো এটা যদি আমরা দেখে থাকি, আর বাই দ্য ওয়ে এটা কিন্তু আইডিয়াল। এখানে যে মডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আইডিয়াল মডেল। আইডিয়াল মানে আমি আসলে চিন্তা করছি যে আমার যেই ক্যারেক্টারিস্টিক কার্ভটা রয়েছে বিজেটির, সেটা এরকম কিছু একটা আইডিয়াল। তার মানে আপনার অ্যাক্টিভ রিজন যেটা আমি দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ রিজনে যে আউটপুট রেজিস্ট্যান্সটা, সেটা আসলে আমি কি চিন্তা করছি, ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট, তার মানে গেইন আমি অনেক বেশি পাবো আর কি, সহজ হিসাব, ইনফাইনাইট এর মতো চিন্তা করছি। তো এই যদি হয় অবস্থা, তাহলে আসলে আমরা R0 যেটা আছে, R0 এর ভ্যালু যদি ইনফাইনাইট, R0 রেজিস্ট্যান্স ইনফাইনাইট বলতে বোঝায় আসলে কি, একটা সার্কিটে ইনফাইনাইট রেজিস্ট্যান্স বা ইনফাইনাইট ইম্পিডেন্স বলতে আমরা আসলে বুঝি ওপেন সার্কিট। তার জন্য দেখেন কালেক্টর থেকে এমিটারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স না ব্যবহার করলেও হবে আইডিয়াল এর ক্ষেত্রে। কিন্তু যদি আপনি আইডিয়াল না নেন, আপনার প্রশ্নে বলা থাকে না প্র্যাকটিক্যাল নিতে হবে আপনাকে, বা R0 ভ্যালু দেয়া থাকে, তাহলে কি করবেন আপনি? তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী মডেলটি আমরা বিবেচনা করতে পারি যে আউটপুটে ফাইনাইট আউটপুট রেজিস্ট্যান্স R0 যদি আমরা চিন্তা করি, দ্যাট মিন্স এটা একটি প্র্যাকটিক্যাল কেস চিন্তা করা হচ্ছে, যেখানে নাকি আপনার ঘটনাটা কিরকম, যে আপনার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এরকম কিছু একটা, তার মানে প্র্যাকটিক্যাল, তার মানে এটা আগের বারের মতো আউটপুট রেজিস্ট্যান্সটা আর এখন আর ইনফাইনাইট নেই, এটা এখন ফাইনাইট ভ্যালু হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটার মাধ্যমে যে জিনিসটা হয়, প্র্যাকটিক্যাল কনসিডারেশনের কারণে যে জিনিসটা হয় যে গেইন কিছুটা কমে যায়, রিডিউস হয়ে যায়। আমরা দেখেছি মসফেটেও সিমিলার এফেক্টটা ঘটে। সো এই R0 টাকে কনসিডার করলে কোথায় কনসিডার করব? চিন্তা করে দেখবেন, খুবই সিম্পল। R0 টা আসলে আমার আউটপুট রেজিস্ট্যান্স নামে পরিচিত, এবং এটা হচ্ছে অ্যাক্টিভ রিজনের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো আউটপুট রেজিস্ট্যান্স মানে খুব সহজেই বোঝা যাচ্ছে, আমরা আউটপুটটা দেখি হচ্ছে কালেক্টর থেকে এমিটারের মধ্যে, তাই রেজিস্ট্যান্সটাও দেখেন কালেক্টর থেকে এমিটারের মধ্যে কানেক্ট করা হয়েছে দুইটা ইকুইভ্যালেন্ট সার্কিটেই। ঠিক আছে, সো এটা একটি প্র্যাকটিক্যাল কনসিডারেশন থেকে আসবে যে আমরা এই সার্কিটের যে কোনো একটা ব্যবহার করব। সো নিচে একটু ভালো করে দেখবেন, আমি এই সামারাইজেশনটা আবার দেখাই দেই। এই ইকুয়েশনগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। GM is equals to IC by VT, আর পাই is equals to VT by IB, অথবা যদি অন্য মডেল ইউজ করেন বিটা by GM, R0 is equals to যেটা নাকি আউটপুট রেজিস্ট্যান্স, সেটা মসফেটে যেরকম করেছিলেন ঠিক অনুরূপ একই রকম VA by IC। মসফেটের ক্ষেত্রে আমি জানি না আপনাদের খেয়াল আছে নাকি, মসফেটের আউটপুট রেজিস্ট্যান্সটা ছিল কিন্তু VA, একটা ভোল্টেজ ছিল যেটা নাকি ইন্টারপোলেট করে পাওয়া যায়। একইভাবে এখানেও ইন্টারপোলেট করে আমরা এক্স এক্সিস এর ছেদ বিন্দু থেকে ভি এর ভ্যালুটা পাবো। সো VA বাই IC, মসফেটে যেটা ছিল VA বাই ID, মানে আউটপুট কারেন্ট নিচে ছিল, উপরে VA ছিল। এখানেও দেখেন আপনার বিজেটির ক্ষেত্রে দেখেন উপরে VA দেয়া আছে, নিচে হচ্ছে আপনার আউটপুট কারেন্ট IC দেয়া। ঠিক আছে, সো একই রকম অনুরূপ জিনিস। ঠিক আছে, এই ইকুয়েশন গুলো আমার খুবই ইম্পর্টেন্ট। সো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যেতে পারি, যেটা নাকি আমাদের ম্যাথ, আজকের মেন আকর্ষণ, যে ম্যাথ সলিউশন, যে কিভাবে একটি এসি অ্যানালাইসিস আমরা করতে পারি, একটি ম্যাথ কিভাবে সলভ করতে পারি। খুবই সিম্পল। আমি দেখেন বাঁদিকে কিছু স্টেপ আপনাদের, আমি জানি না আপনাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, আমি দরকার হলে আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই এই ম্যাথটা শুরু করার আগে। বাঁদিকে কিছু স্টেপ ভালো করে দেখেন, আমি লিখে দিয়েছি। এই সেম স্টেপ গুলা ঠিক অনুরূপ আপনি মসফেটের এসি অ্যানালাইসিসেও আমি লিখে দিয়েছিলাম, এবং আসলে আপনি খেয়াল করে থাকবেন এই স্টেপ গুলা আপনার যে কোনো এসি অ্যানালাইসিসের ক্ষেত্রে, অ্যাম্পলিফায়ার বা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে, বিজেটি বা মসফেটের ক্ষেত্রে এই স্টেপ গুলোই ফলো করলে আপনি আসলে পেয়ে যাবেন। আপনার ফার্স্ট কাজই হবে আসলে যে একটা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। প্রথম কাজটাই হবে যে আপনার একটা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। ঠিক আছে, তারপরে সেই ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আপনি, মানে ডিসি ইকুইভ্যালেন্ট বলতে বলছি আপনি এসি ভোল্টেজটা 0 হবে, এসি কম্পোনেন্ট গুলো 0 হয়ে যাবে, তারপরে যে সার্কিটটা থাকবে সেটা ড্র করবে। তারপর আপনাকে ডিসি অ্যানালাইসিস করতে হবে সেই সার্কিটে, যেটা নাকি আমরা বিজেটির ডিসি অ্যানালাইসিসে শিখেছি, ওই একই রকম ডিসি
অ্যানালাইসিস করে আমার আইসি এবং আইই এবং আইবি এই ভ্যালুগুলো বের করে ফেলবেন। তারপরে ওই ডিসি কম্পোনেন্ট গুলোর থেকে পরবর্তী কাজ হবে আপনার আর পায়ের ভ্যালু বের করা এবং জিএম এর ভ্যালু বের করা। কারণ আমরা খেয়াল করেছি আর পায়ের ইকুয়েশনটা হচ্ছে আর এর পায়ের ইকুয়েশনটা হচ্ছে ভিটি বাই আইবি, ঠিক আছে। আর জিএমটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি আইসি বাই ভিটি, ঠিক আছে। এই ইকুয়েশন গুলোর মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো, সব ডিসির উপর নির্ভর করে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। তখন আমরা এসির কথা ভুলে যাব, তখন আমরা চেক করব যে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করে ফেলবো। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে একটা জিনিস বলা বাহুল্য যে আপনার যে ডিসি সাপ্লাই গুলো থাকবে, ডিসি সাপ্লাই গুলো কিন্তু আসলে গ্রাউন্ড হয়ে যাবে। ডিসি সাপ্লাই গুলা, ডিসি সোর্স গুলা আসলে আপনার গ্রাউন্ড হয়ে যাবে। ওটাকে ভোল্টেজ মানে সাপ্লাইটা গ্রাউন্ড হয়ে যাবে, কিন্তু অন্য যে ভোল্টেজ গুলো আছে সেগুলোর ভ্যালু জিরো হয়ে যাবে। আসলে সহজ কথা হচ্ছে এটা। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যে কাজটা করব যে আমরা কেভিএল আর কেসিএল করব। তারপর আমরা চেষ্টা করব আউটপুট আর ইনপুটের মধ্যে ইকুয়েশন বের করা, আউটপুট আর ইনপুটের মধ্যে ইকুয়েশন রিলেশন ঘটানোর চেষ্টা করব। ঘটাতে পারলে ফাইনালি আমরা যে কাজ করব যে ইকুয়েশনটা এদিক ওদিক ম্যানিপুলেট করব, ঠিক আছে, বাঁ দিকে ডান দিকে কোনো কিছু দিয়ে ভাগ টাগ করবো, এরকম কিছু একটা করে আমরা ফাইনালি গেইনটা বের করার চেষ্টা করব। যেখানে বলা উল্লেখ্য যে আমরা এখানে আসলে চিন্তা করছি আসলে ভোল্টেজ গেইনের কথা। সো ভোল্টেজ গেইনের কথা বললে আসলে আপনার চলে আসে এই জিনিসটা যে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এটা সরে গিয়েছে, সরি। আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ এই জিনিসটা চলে আসতেছে, গেইন বের করবো ফাইনালি। তাহলে আউটপুট বাই ইনপুট করার চেষ্টা করবো আমরা সবসময়। এই পদ্ধতিগুলা বা স্টেপ গুলো ফলো করলে এই ম্যাথটা দেখবেন একদম সহজ মনে হবে আপনাদের কাছে। আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে এই ম্যাথটার দিকে, আমরা সলিউশনের দিকে আগাই। ফার্স্টে আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, কোশ্চেনটা কি বলেছে, তারপরে এই ম্যাথটার সলিউশনের দিকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো। So we wish to analyze the transistor amplifier shown in the figure to determine its voltage gain. এই যে দেখেন ভোল্টেজ গেইন যেটা নাকি আমরা AV বলতেছি, V0 by VI, assume beta is equals to 100, দেখেন বিটার ভ্যালু 100 দিয়ে দিয়েছে, and neglect the early effect। এই যে এখানে কিন্তু একটা ভালো কথা বলে দিয়েছে, neglect the early effect। আপনারা গত লেকচারটা আমার যদি শুনে থাকেন বা দেখে থাকেন তাহলে মনে যদি থেকে থাকে আপনারা খেয়াল করে থাকবেন আমরা বলছিলাম যে এই যে আপনার অ্যাক্টিভ রিজনে যে ভোল্টেজ যে বাড়ছে বা কারেন্ট যে বাড়ছে কালেক্টর এমিটার ভোল্টেজের উপর নির্ভর করে, এটাকেই আর্লি এফেক্ট বলা হচ্ছিল। সো বলছে যে নেগলেক্ট করতে বলছে আর্লি এফেক্ট, তার মানে আমরা বুঝতে পারছি এটা আসলে এরকম কিছু একটা চিন্তা করতে বলতেছে, মানে আইডিয়াল একটা সিনারিও চিন্তা করতে বলতেছে। তার মানে আমি বুঝতে পারছি আসলে R0 এর ভ্যালুটা ওরা কল্পনা করছে ইনফাইনাইট। তার মানে আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কোনো R0 আসবে না। তাহলে এই জিনিসটা আমার জন্য আরো সহজ হয়ে গেল, ঠিক আছে, জিনিসটা আমার জন্য আরো বেশি সহজ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমি ফার্স্ট যে কাজটা ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা সেটার মধ্যে চলে যাব, ঠিক আছে। তাহলে বাঁ দিকের সার্কিটটা হচ্ছে আমার কোশ্চেনের এবং ডান দিকের সার্কিটটা দেখেন এইটার ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকা হয়েছে। দেখেন আপনার বাঁ দিকের সার্কিটে শুধুমাত্র আপনার একটাই এসি সোর্স ছিল, আমি বলেছি সেটার ভ্যালুটা আপনার 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার অর্থ হচ্ছে আসলে ভোল্টেজটা শর্ট হয়ে যাবে। আমরা জানি দুইটা টার্মিনাল ভোল্টেজ 0 হয়ে গেলে আসলে শর্ট বোঝায়, তার মানে এখানে কিছু নেই। দেখেন তাহলে সার্কিটটা দেখতে একদম অনুরূপ ডানের যে সার্কিটটা সেটার মতো হয়ে গেছে, ঠিক আছে। যেখানে আপনার যে ডিসি সাপ্লাই ভিবিবিটা দেখা যাচ্ছে, এই যে ভিবিবিটা যেটা নাকি 3 ভোল্ট, তারপর একটা 100 কিলো ওহম রেজিস্ট্যান্স হয়ে বেজে গিয়েছে। এমিটারটা আগের মতো অনুরূপ গ্রাউন্ডের সাথে কানেকশন দেওয়া আছে এবং কালেক্টরটা একটা কালেক্টর রেজিস্ট্যান্স আরসি এর মাধ্যমে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা আছে যেটা নাকি 10 ভোল্ট, ঠিক আছে। সো এই অবস্থায় আমরা যে কাজটা করব, আমরা স্বভাবতই ডিসি অ্যানালাইসিসে যে কাজটা করে থাকি একদম হুবহু তাই করব আমরা। যদি এবার আমি ডিসি অ্যানালাইসিস করছি, যদি সার্কিটটি আসলেই
আমি একটু আরেকটু স্পষ্টভাবে দেখানোর জন্য আমি জিনিসটি বড় করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, যদি আমার সার্কিটটি এইখানকার যে সার্কিটটি আছে ডান দিকের সার্কিটটাই, সেটা যদি কারেন্ট কন্ডাক্ট করতেই হয় তাহলে আমরা জানি যে ভিবিই হতে হবে কত? 0.7 ভেরি গুড, 0.7 ভোল্ট হতে হবে, রাইট, এক্স্যাক্টলি 0.7 ভোল্ট হতে হবে। আচ্ছা, এখন পরবর্তীতে আপনার যদি এটা হতেই হয়, চিন্তা করে দেখেন আপনার এমিটারের ভোল্টেজ কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, তার মানে এমিটারের ভোল্টেজটা 0 ভোল্ট। যার মানে এটা বোঝাচ্ছে যে বেজের ভোল্টেজটা তাহলে কত হয়ে যাচ্ছে? বেজের ভোল্টেজটা তার মানে এই নোডের ভোল্টেজটা হয়ে যাচ্ছে কিন্তু তাহলে সেই 0.7 ভোল্ট না, এমিটারটা 0, এমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, তার মানে 0 ভোল্ট, ঠিক আছে? যেহেতু VBE is equals to 0.7 হতে হবে এবং VE এর ভ্যালু যেহেতু 0, তাহলে VB minus VE is equals to 0.7, তাহলে VB থেকে 0 বাদ দিলে কিন্তু 0.7 থাকে। আমার কথা বোঝা যাচ্ছে? ঠিক আছে, VB মানে কিন্তু এই জিনিসটা আগেই বলে দিই। হ্যাঁ, প্রশ্ন মেহেদী হাসান, প্রশ্ন করেন। স্যার ভিবি ওইটা 0.7 ধরলাম কেন স্যার? আচ্ছা, 0.7 ধরলাম কেন, আমি বিগত ক্লাসে অলরেডি এটা এক্সপ্লেন করেছি, আমি আবারও বলছি, সমস্যা নেই। সেটা হচ্ছে একটি বিজেটিকে যদি আপনি সহজভাবে দেখতে চান আপনার অপারেশনের জন্য, কারেন্ট কন্ডাকশনের জন্য, আপনি যেই আমরা জানি যে বিজেটির 3টি মোড অফ অপারেশন রয়েছে, ঠিক আছে? 3টি মোড অফ অপারেশন রয়েছে, ঠিক আছে? 3টি রিজন রয়েছে সহজভাবে চিন্তা করে, একটি কাট অফ আর বাকি দুটো হচ্ছে অ্যাক্টিভ আর স্যাচুরেশন। ওকে, এখন কাট অফে কারেন্ট ফ্লো করে না কিন্তু অ্যাক্টিভ আর স্যাচুরেশন রিজনে কারেন্ট ফ্লো করে। এখন অ্যাক্টিভ এবং স্যাচুরেশন রিজনের যে বৈশিষ্ট্য, সেখানে দেখা গিয়েছে যে অ্যাক্টিভ এবং স্যাচুরেশন রিজনে যদি বিজেটিকে ফেলতে হয় তাহলে দুই ক্ষেত্রেই এই যে জাংশনটা রয়েছে, এই জাংশনটার নাম হচ্ছে, আমি আবারও বলছি, এই জাংশনটার নাম হচ্ছে এমিটার বেস জাংশন, ইবিজে, এমিটার বেস জাংশন। স্যাচুরেশন এবং অ্যাক্টিভ রিজনে এই জাংশনটি দুই ক্ষেত্রেই আসলে থাকে হচ্ছে এমিটার বেস জাংশন, যেটি বলছি দুই ক্ষেত্রেই থাকে হচ্ছে এমিটার বেস জাংশন থাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? দুই ক্ষেত্রেই থাকে আসলে ফরওয়ার্ড বায়াস থাকে এই এমিটার বেস জাংশনটি। আপনারা গত লেকচার বা গত লেকচারের আগের লেকচারটা যদি দেখে থাকেন তাহলে এটা একদম স্পষ্ট হয়ে যাবে। একদম শুরুতেই বিজেটি বেসিক্স নামে আমি একটা লেকচার দিয়েছিলাম, সেই লেকচারে এটা আমি উল্লেখ করেছি যে আমার এটা কন্ডিশন যে আমার অ্যাক্টিভ এবং স্যাচুরেশন রিজনে যদি থাকতে হয় তাহলে এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস থাকতে হবে। এবং ফরওয়ার্ড বায়াস করার জন্য আরো ক্লিয়ারলি আমি বলি, ফরওয়ার্ড বায়াস যদি হতেই হয় তাহলে কারেন্ট ফ্লো করছে অ্যাক্টিভ আর স্যাচুরেশন রিজনে, তাহলে অ্যাক্টিভ আর স্যাচুরেশন রিজনে হতে হলে আমার ইবিজের জাংশনটি ফরওয়ার্ড বায়াস হতে হবে। এবং কেন মানে তাহলে ফরওয়ার্ড বায়াস হতে হলে 0.7 ভোল্টেজই লাগবে কেন, আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন বিজেটির যেই সিম্পলিফাইড স্ট্রাকচারটা আপনারা দেখেছিলেন সেখানে যদি আপনি দেখে থাকেন একটা এনপিএন বিজেটি, যেহেতু এটা আমার ছবিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা এনপিএন বিজেটি, এটাকে আমি একটা ডায়োডের মাধ্যমে প্রকাশ করতে পারি সিম্পলি। দেখেন এটাকে আমি ইচ্ছা করলে এটা আঁকতে পারি কিনা, দেখেন জি স্যার, ব্যাক টু ব্যাক দুটো ডায়োড রাখা যায়। তো মাঝখানের রিজনটাকে পি আর পাশের রিজনটাকে এন বলছি। তাহলে যদি এটা এমিটার হয়, এটা যদি বেজ হয়, এটা যদি কালেক্টর হয়, তাহলে মাঝখানেরটা বেজ আগের মতোই, এটা যদি এমিটার হয়, এটা যদি কালেক্টর হয়, আমার টার্গেট হচ্ছে এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা। এখন আপনি বলেন এই কারেন্ট ফ্লো করার জন্য এমিটার বেস জাংশনকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয় তাহলে একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে হবে, এবং ডায়োডকে, একটা সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে কত ভোল্টেজ দরকার পড়ে আপনি বলেন? 0.7 বলছে। 0.7 ভোল্টের প্রয়োজন। তাহলে কি আপনি উত্তরটা পেয়েছেন কেন আসলে 0.7 ভোল্ট দরকার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমি তাহলে এটা ধরে নিচ্ছি আপনারা এটা বুঝতে পেরেছেন কেন আসলে এটা 0.7 ভোল্ট হবে। ওকে, ঠিক আছে, আমি তাহলে আবার চলে যাচ্ছি আমার ডেসক্রিপশনে। তাহলে VBE ইজ ইকুয়াল টু 0.7, সেখান থেকে VE 0 ভোল্ট এবং VB এর ভ্যালু আমি পেয়ে গেলাম 0.7 ভোল্ট। এবার আমি যে কাজটা করতে পারি, দেখেন আমার যেই বেজের দিকে যদি আমি তাকাই, এই +3 ভোল্ট আমি জানি
রেজিস্ট্যান্সের ভ্যালু জানি 100k এবং বেজের ভোল্টেজ জানি 0.7, তাহলে আমি অবশ্যই বেস কারেন্টটা বের করতে পারি, যেটা নাকি আইবি ইজ ইকুয়ালস টু, সূত্রটা যদি আমি লিখি 3 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100k। এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে উপরে থাকে 2.3 ডিভাইডেড বাই 100k করলে একদম সিম্পল, আমি বুঝতেই পারছি 0.023 মিলি অ্যাম্পিয়ার চলে আসতেছে, তাই তো? এখানেই দেখেন এই ভ্যালুটা উল্লেখ করা রয়েছে। সো আইবি আমি বের করে ফেললাম, ঠিক আছে? সো আমি আইবিটা পেয়ে গেলাম 0.23 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই মুহূর্তে দেখেন আমি কি কি জানি সেটা আমি বলবো, যে আমরা ডিসি অ্যানালাইসিসেও কিছু স্টেপ দেখেছিলাম, যে কি কি জানি এটা আমরা এখন চিন্তা করব। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো গেস করিনি যে এটা অ্যাক্টিভ রিজনে আছে নাকি স্যাচুরেশন রিজনে আছে, আমি কিন্তু কোনো গেস করিনি বা অ্যাজাম্পশন করিনি। সো এই মুহূর্তে আমি যদি একটু ভালো করে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে দেখেন আমার কাছে কিন্তু শুধু এমিটারের ভোল্টেজটা আমি জানি, বেস ভোল্টেজটা জানি, আর বেস কারেন্টটা জানি, আর কিন্তু কিছুই জানি না। সো এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেটা দিয়ে কোনোভাবেই এই মানে নিশ্চিত বা সার্টেন হওয়া পসিবল না এটা কোন রিজনে আছে বিজেটিটা। তাহলে অবশ্যই আমাকে আসলে অ্যাজাম্পশন করতে হবে, আমি সার্টেন হতে পারতাম যদি আমি কালেক্টর ভোল্টেজটা জানতাম। তাহলে আমি অ্যাজিউম করব এটা এটা অ্যাক্টিভ রিজনে আছে, অ্যাজিউম করছি আমি যে এটা অ্যাক্টিভ রিজন। সো অ্যাক্টিভ রিজন যদি আপনি অ্যাজিউম করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। তাহলে এখন আমরা অ্যাক্টিভ রিজনের সূত্র ব্যবহার করতে পারবো। এখন যেহেতু আমি বেজের ভ্যালু জানি, বেস কারেন্টের ভ্যালুটা জানি, তাহলে আমি কালেক্টর কারেন্টের ভ্যালু বের করে ফেলতে পারবো, কারণ আমার কাছে বিটার ভ্যালু রয়েছে। আমি জানি কালেক্টর কারেন্টের ইকুয়েশন হচ্ছে আইসি অ্যাক্টিভ রিজনের যদি সূত্র ইউজ করি তাহলে বিটা ইনটু আইবি, বিটার ভ্যালু 100, সো এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে 2.3 মিলি অ্যাম্পিয়ার হয়ে যায়। সো আইসি দেখবেন উপরে আমি বের করেছি 2.3 মিলি অ্যাম্পিয়ার, যেটা নাকি সাপ্লাই থেকে কালেক্টরের দিকে ফ্লো করছে, তাহলে উপর থেকে নিচ দিকে কারেন্টই ফ্লো করছে। তাহলে একই ভাবে আমি আইই এর ভ্যালু পেয়ে যাই। আইই আমি জেনারেলাইজ ইকুয়েশন ইউজ করতে পারি, আইই হবে দুটোর যোগফল, আইবি প্লাস আইসি। এটা একটি ইউনিভার্সাল ইকুয়েশন, যে কোনো রিজনের জন্য প্রযোজ্য, অ্যাক্টিভ স্যাচুরেশন দুটোর জন্যই, তো এটা আমি ইউজ করতে পারি। সো জাস্ট 2.3 মিলি অ্যাম্পিয়ারের সাথে 0.023 মিলি অ্যাম্পিয়ার যোগ করে দিলে বুঝতেই পারছি নিচে যেই ভ্যালুটা রয়েছে আপনার, দ্যাট মিন্স নিচে যে ভ্যালুটা রয়েছে দ্যাট মিন্স এই যে এই ভ্যালুটা যেটা নাকি আইই পাওয়া যাবে 2.32 মিলি অ্যাম্পিয়ার্স। সো এই মুহূর্তে দেখলে আমি বুঝতে পারবো আমার কাছে কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট এবং বেস কারেন্ট সব রয়েছে, এমিটার ভোল্টেজ রয়েছে, বেস ভোল্টেজ রয়েছে। আমার শুধু এখন অপেক্ষা কালেক্টর ভোল্টেজটি বের করা। কালেক্টর ভোল্টেজটি বের করলে আসলে আমি বুঝতে পারবো আমার অ্যাজাম্পশনটার ভ্যালিডিটি আছে কি নাই। সো কালেক্টর ভোল্টেজটা বের করার ক্ষেত্রে আমি যে কাজটা করব খুবই সিম্পল, দেখতেই পাচ্ছি কালেক্টর ভোল্টেজটা হবে উপরে সাপ্লাই ভোল্টেজ থেকে আসলে ভোল্টেজটা ড্রপ হতে হতে নিচের দিকে নামবে। তাহলে উপরে সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আমার কালেক্টর রেজিস্ট্যান্স বা 3 কিলো ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বাদ দিয়ে দেই, ড্রপটা বাদ দিয়ে দেই, তাহলে আমি কালেক্টর ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে ভিসি ইজ ইকুয়ালস টু 10 মাইনাস আইসি ইনটু আরসি করে দিই। আরসির ভ্যালু 3 কিলো ওহম, ঠিক আছে? এটি করলেই আসলে আমি দেখতে পারবো আরসির ভ্যালু 3 কিলো ওহম, আইসির ভ্যালু আমি জানি 2.3। এটি যদি আমি গুণ করি এবং 10 থেকে বাদ দিয়ে দেই, দেখতে পাবো এটি আসলে ভ্যালুটা চলে আসে 3.1 ভোল্ট। তাহলে আপনার ভিসির ভোল্টেজ আমি পেয়ে যাচ্ছি 3.1 ভোল্ট। এখন আমার কাছে কালেক্টর ভোল্টেজ আছে, বেস ভোল্টেজ আছে, এমিটার ভোল্টেজ আছে। এই অবস্থায় আমার দ্বারা সম্ভব যে জাস্টিফাই করা যে এটা আদৌ ইয়ার রিজন মানে আমাদের অ্যাক্টিভ রিজনের রয়েছে কিনা, এটা আমি এখন জাস্টিফাই আসলে করতে পারবো। তাহলে আমি আগে ইম্পর্টেন্ট ইকুয়েশন যেগুলো থাকা দরকার ভ্যালুগুলো সেগুলো জাস্ট রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখে দিচ্ছি, বাকি সব মুছে দিচ্ছি। সো এই অবস্থানে চিন্তা করি আমরা। আচ্ছা এইবার দেখি। সো সরি, ভুল জায়গায় লিখলাম আমি ভিসিটা, ভিসিটা ভুল জায়গায় লিখে ফেললাম। এটা ভিসি না, ভিসিটা
হচ্ছে এই যে 3.1 ভোল্টেজ এটা হচ্ছে ভিসি। সো এবার চিন্তা করে দেখি। আমি জানি যে আমার যদি অ্যাক্টিভ রিজন অপারেশন হতে হয়, ফার্স্ট কথা এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস হতে হবে। যেটা নাকি আমি অলরেডি বাই ডিফল্ট আসলে করেছি ভিবি এর ভ্যালু 0.7 ধরে আসলে ফরওয়ার্ড বায়াস করেই রেখেছি। কারণ বেজের ভোল্টেজটা হায়ার এমিটার থেকে। তো এটা ফরওয়ার্ড বায়াসড হয়ে আছে। এটা ঠিক আছে। এবং আমি জানি যে অপর যে জাংশনটা কালেক্টর বেস জাংশন এটাকে রিভার্স বায়াস হতে হবে। এবং কালেক্টর বেস জাংশনটাকে হতে হবে অ্যাক্টিভ রিজনের জন্য কোন বায়াস? রিভার্স বায়াস হতে হবে। ঠিক আছে? রিভার্স বায়াস হতে হবে। তার মানে কালেক্টরের ভোল্টেজটা অবশ্যই বেস ভোল্টেজ থেকে অনেক বেশি হতে হবে। এবং আমি দেখতেই পাচ্ছি কালেক্টরের ভোল্টেজটা আসলেই বেস ভোল্টেজ থেকে অনেক বেশি। এটা হচ্ছে 3.1 যেখানে বেস ভোল্টেজটা 0.7। তাহলে এটা আসলে কালেক্টর বেস জাংশনটা রিভার্স বায়াসড। এবং আরেকভাবে এটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা আরেকটা টেকনিকে বুঝতে পারি যে সেটা হচ্ছে যদি আপনার আবারও বলছি যদি আপনার কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা যদি 0.3 ভোল্টের বেশি হয়ে থাকে তাহলেও আমরা বলতে পারি যে এটা আসলে অ্যাক্টিভ রিজনে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে এমিটার 0 কালেক্টরের ভ্যালু হচ্ছে 3.1 তাহলে ভিসি হচ্ছে 3.1 যেটা নাকি 0.3 থেকে অনেক বেশি। তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে আমাদের অ্যাজাম্পশনটা রাইট। এটা হচ্ছে অ্যাক্টিভ মোডেই রয়েছে। তাহলে আমাদের আসলে ফার্স্ট অংশটা হয়ে গেল ডিসি অ্যানালাইসিস হয়ে গেল। এখন দেখেন আমার কাছে যেই আইসি এবং আইবির ভ্যালু রয়েছে সেটার মাধ্যমে আমরা কিন্তু বেশ কিছু কম্পোনেন্টের ভ্যালু বের করে ফেলতে পারি। যেমন জিএম এর ইকুয়েশন থেকে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আইসি বাই ভিটি। ঠিক আছে? এটা ছিল আইসি বাই ভিটি। সেই আইসি বাই ভিটি যদি আপনি ইকুয়েশনটার কথা চিন্তা করেন তাহলে উপরে ছিল 2.3 মিলি আর নিচে ছিল 25 মিলি। এটা করলে যে ভ্যালুটা পাওয়া যায় সো মিলি কাটা চলে যাচ্ছে। তারপর যে ভ্যালুটা পাওয়া যায় এটা আমরা পরবর্তীতে ক্যালকুলেট করে নেব, সমস্যা নেই। এবং আরেকটি ইম্পর্টেন্ট আমার প্যারামিটার ছিল আর পাই। আর পাইয়ের ইকুয়েশনটা ছিল যদি আমি ঠিক বলে থাকি আর পাইয়ের ইকুয়েশনটা ছিল উপরে ভিটি ছিল আর নিচে ছিল আইবি। ঠিক আছে? একই রকম ভাবে ভিটির ভ্যালু 25 মিলি ভোল্ট এবং নিচে আইবির ভ্যালু 0.023। ঠিক আছে? সো মিলি কাটা চলে যাবে আগের মতোই, বুঝতেই পারছি আমরা মিলি কাটা চলে যাবে। সো এটা ভাগ করলে যা পাবো তাই, তাহলে আর পাই আর জিএম এর ভ্যালুটা আমার বের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা দেখি আমরা স্টেপে এখন কোথায় রয়েছি। সো আমরা কিন্তু ডিসি অ্যানালাইসিস করে ফেলেছি সেকেন্ড স্টেপটা। থার্ড স্টেপ যেটা ফাইন্ড আর পাই জিএম এটাও বের করে ফেলেছি। এখন আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আরই কি স্যার এটা? আইই হচ্ছে এমিটার কারেন্ট। ঠিক আছে? আরই ও আচ্ছা। আর ইটা আপনার দরকার হবে না, আমি আগে একটু বলে দিই। আর ইটা আমাদের দরকার হবে না আপাতত এই ম্যাথের জন্য। কারণ হচ্ছে আর এটা ডিফারেন্ট, আমি যদি মডেল ইউজ করি, অন্য মডেল যদি ইউজ করে থাকি তাহলে আমার আর ইটা দরকার পড়বে। আমার আপাতত আমি যেহেতু হাইব্রিড পাই মডেলটা ইউজ করব আমার আর ই দরকার পড়বে না। আপনারা যদি আমি সাজেস্ট করব সেডার স্মিথের টেক্সট বুকটা একটু যদি খুলে দেখেন দেখবেন যে আরেকটা মডেল রয়েছে সেই মডেলে আর ইর ব্যবহার রয়েছে। ঠিক আছে? এবং ওখানে আর ইর সূত্রটাও দেওয়া হয়েছে, আমি বলবো যে আপনারা একটু কষ্ট করে দেখে নিন। ঠিক আছে? সো আমি একটু দেখাই এবার। সো আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে এখন। সো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার ক্ষেত্রে একটু ভালো করে যদি আমি দেখি এটা হচ্ছে আমার মেইন সার্কিটটা ছিল, কোশ্চেনের সার্কিটটা ছিল এটা। সো কোশ্চেনের সার্কিটে এসি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হলে ভালো করে দেখেন সকল ডিসি সোর্স কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে। তার মানে আমি বুঝতেই পারছি উপরের যে সাপ্লাইটা রয়েছে তাহলে আরসির একটা টার্মিনাল গ্রাউন্ড হয়ে গেল এবং নিচে যে ভিবিবি রয়েছে সেটা আসলে শর্ট হয়ে যাচ্ছে, কারণ ভিবিবির ভ্যালু এখন আমার 0 ভোল্ট বসাতে হবে। উপরেও কিন্তু তাই করেছি যে আমি ভিসিসির ভ্যালু আসলে 0 ভোল্ট বসিয়েছি। 0 ভোল্ট বসালেই আসলে উপরে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়। ঠিক আছে? ওকে, আচ্ছা, কিছু কি বলতে চাচ্ছিলেন আপনারা? আচ্ছা, ফাইন। সো এই মুহূর্তে আমাদের আসলে ম্যাথের প্রায় শেষের দিকে আসি আমরা। আমি তাহলে এখন আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটার দিকে চলে যাই। ঠিক আছে? এই যে আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন ডান দিকে আমি উল্লেখ করে দিয়েছি যে ভিসিসি উইল অ্যাক্ট অ্যাজ গ্রাউন্ড অ্যাজ ইট ইজ আ ডিসি সিগন্যাল। এবার আপনি যদি
এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের বাঁদিকের যে সার্কিটটা সেটাকে যদি এখন জাস্ট বিজেটির যেই বেস কালেক্টর এমিটারের বদলে আমাদের হাইব্রিড পাই মডেলটা ব্যবহার করান, তাহলে দেখবেন আপনার সার্কিটটা দেখতে কিন্তু আমার এই যে ডানের যে সার্কিটটা রয়েছে এটার মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে আমি জাস্ট মাঝখানে বেস এমিটার কালেক্টর বিজেটির বদলে বেস এমিটার কালেক্টর দিয়ে যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা বসিয়েছি, আর পাই জিএমভিবি যে সার্কিটটা সেটা বসিয়েছি, এবং পরবর্তীতে অনুরূপ কানেকশন গুলো বসিয়েছি। আমি আউটপুট দেখছিলাম, একটু ভালো করে দেখবেন, আমার আউটপুটটা ছিল হচ্ছে কালেক্টর থেকে গ্রাউন্ডের মধ্যে, একইভাবে আউটপুটটা হচ্ছে কালেক্টর থেকে গ্রাউন্ড বা এমিটারের মধ্যে। এখন খেয়াল করে দেখবেন আপনার মেইন যে সার্কিটটা আমি দেখিয়েছিলাম, কালেক্টর রেজিস্ট্যান্সটা কিন্তু যে কালেক্টর নোডে একটা নোড হচ্ছে কালেক্টরে আর একটা ছিল গ্রাউন্ডে, তাই একটা আরসিটার একটা মাথা কালেক্টরে আর একটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড। আর অনুরূপ ভাবে আপনি যদি দেখে থাকেন যে বাঁদিকের যদি আমি সার্কিটটা একটু সরাই দেই, এই যে দেখেন উপরে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, আর এইখানে আপনার যেই এসি সোর্সটা সেটা হচ্ছে আরবিবি রেজিস্ট্যান্স, যেটা 100 কিলো ওহম রেজিস্ট্যান্স, সেটার মাধ্যমে এসি সোর্স হয়ে গ্রাউন্ড হয়েছে। সো আবার যদি আমি এই সার্কিটের কথা বলি, উল্লেখ করি আপনাদেরকে, দেখেন সার্কিটটা দেখতে তাহলে এরকম। ঠিক আছে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে এরকম। এখন আসলে আমরা কেভিএল কেসিএল এর মাধ্যমে এই সার্কিটটি সলভ করব, এবং এটা আসলে অনেক সহজ একটি সার্কিট, এটা আসলে সলভ করার মতো আসলে কিছু নেই। দেখে থাকবেন আমার দরকার আউটপুট আর ইনপুটের মধ্যে ইকুয়েশন নির্ধারণ করা। যদি খেয়াল করে থাকেন আমার জিএমভিবি এর ডাইরেকশনটা দেখেন, এটা কালেক্টর থেকে বের হয়ে ইন্ডিকেট করছে যে এটা আসলে কালেক্টর থেকে বের হয়ে এইদিকে ফ্লো করছে। তাহলে এটাকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি এইভাবে, তাহলে কারেন্টের ফ্লোটা ঘটেছে। ঠিক আছে, কারেন্টের ফ্লোটা এইভাবে ঘটেছে। তাহলে আমি বলতে পারি V0 ইজ ইকুয়ালস টু মাইনাস এই কারেন্টের ভ্যালুটা কত, এই যে আমার এসি কালেক্টর কারেন্ট এটার ভ্যালুটা কত, জিএমভিবি, তাহলে সেটা গুণ হচ্ছে আরসির সাথে, তাহলে মাইনাস জিএম, যে সাইন মিলে নেই, মাইনাস জিএম ইন্টু ভিবি ইন্টু আরসি, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমার আউটপুট ইকুয়েশন। আচ্ছা, আমার দরকার ইনপুট এর সাথে রিলেশন বের করা, কিন্তু আমি পেরেছি ভিবি এর সাথে রিলেশন বের করতে। দেখেন ভিবি এর সাথে রিলেশন বের করা খুব জটিল কিছু না, ভিবি এর অন্য টার্ম এমিটারটা গ্রাউন্ড করা, আর আমার তাহলে আমি বুঝতেই পারছি এইটা এই জায়গাটায় আসলে আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি একটি, এবং ভোল্টেজ ডিভাইডার রুল এই সার্কিটে কিন্তু দেখেন এটা শর্ট করা, এটা ক্লোজ লুপ সার্কিট, তাহলে এখানে আমি একটা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি বাঁ দিকের অংশটাতে, এবং ভিবি এর ভ্যালুটা কি হয় সেটা বের করে ফেলি। তাহলে আমি বলতে পারি ভিবি ইজ ইকুয়ালস টু ভিআই ইনটু, দেখেন আপনার আর পাই এর অ্যাক্রসে বের করছেন আপনি, তাহলে আর পাই ডিভাইডেড বাই আর পাই প্লাস আর বিবি, তাই তো? এটাই হচ্ছে আপনার। তাহলে এখন দেখেন আপনি যদি এই ভ্যালুটা আপনার ডান দিকের ইকুয়েশনে সাবস্টিটিউট করেন, তাহলে মাইনাস জিএম ইনটু আর সি ইনটু ভিবি টা আমি যদি বসিয়ে দেই, দ্যাট মিনস ভিবি এর ভ্যালুটা যেটা আমি এখানে লিখলাম যে ভিআই ইনটু আর পাই ডিভাইডেড স্যার বাই, সময় অল্প। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার শেষ হয়ে গেছে, আমার বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। ঠিক আছে, এই সূত্রটা মানে এই অবস্থানে চলে আসি আমরা, তাই তো? তাহলে দেখেন আমার কিন্তু ডাইরেক্ট V0 ডান দিকের ইকুয়েশনটার দিকে খেয়াল করে থাকেন, বাঁ দিকে V0 রয়েছে বা আউটপুট ভোল্টেজ রয়েছে VO, আর ডান দিকে কিন্তু VI রয়েছে, এবং বাকি যে পোরশন টার্মগুলো রয়েছে যেমন GM, RC, R পাই, RBB সবগুলো কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। এখন যদি ছোট্ট একটা আমি কাজ করি, যে আমি আসলে ডান দিকের অংশটাকে ইকুয়েশনের ডান দিকের যে ভিআইটা সেটা যদি V0 এর নিচে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমি এটাকে গেইন AV বলতে পারি, এবং ডান দিকে ভ্যালুগুলো বসাই যদি দেই। এই কাজটি আমি অলরেডি করে রেখেছি, দেখেন স্টেপ বাই স্টেপ এখানে আমি প্রত্যেকটা অংশ আপনাদের জন্য ক্যালকুলেট করে রেখেছি। জিএম ইজ ইকুয়ালস টু যেটা বলেছিলাম আইসি বাই ভিটি, এখান থেকে বের হচ্ছে 92 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট। আর পাই এর ভ্যালুটা দেখেন পরবর্তীতে, আর পাই হচ্ছে আপনার বিটা বাই জিএম ইউজ করেছি সূত্রটা, কিন্তু আমি যে সূত্রটা লিখেছি সেটা ইউজ করলেও হবে, যেটা কি বিটা বাই আইবি ছিল, একই রেজাল্ট আসবে 1.09 কিলো ওহম। এবং ভিবি যেটা নাকি ওই যে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করেছে, ওটাকে সিম্পলিফাই করে এখানে লেখা হয়েছে 0.011, রেজাল্টটা একবারে লিখেছি, লেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছি 0.011 ভিআই, তাহলে ভিবিই
ইজ ইকুয়ালস টু 0.1 এটা VI, আর V0 এটা যেটা বললাম মাইনাস GM ইন্টু VB ইন্টু RC, ওইখানে জাস্ট ভ্যালুগুলা এই VB এর ভ্যালুটা বসানো হয়েছে, তাহলে আমার ইকুয়েশনটা এটা চলে আসতেছে। তাহলে ফাইনালি মাইনাস 3.04 VI, এবং V0 এর নিচে এখন VI নিয়ে আসলেই আমার গেইন পাবো। V0 নিচে VI নিয়ে আসি বা উভয় পক্ষকে VI দ্বারা ভাগ করে দিয়েছি, করলে আমি দেখতে পাচ্ছি আমার ভোল্টেজ গেইনটা হচ্ছে মাইনাস 3.04 ভোল্টস পার ভোল্ট। এখন ভোল্টস পার ভোল্ট অবশ্যই আপনারা লিখবেন, কেন? এইটার দ্বারা বোঝা যাবে যে এটা আসলে একটা ভোল্টেজ গেইন বের করা হয়েছে। মনে রাখবেন যে যেহেতু গেইন কিন্তু ইউনিটলেস হয়, কিন্তু এখানে ভোল্টস পার ভোল্ট আমরা উল্লেখ করে দেবো, এটা কিন্তু কোনো ইউনিটলেসই, ভোল্টের ভোল্ট কাটা চলে যাচ্ছে, ইউনিটলেসই, কিন্তু ভোল্টস পার ভোল্টের মাধ্যমে আসলে বোঝানো হচ্ছে যে এটা একটি ভোল্টেজ গেইন। এরই মাধ্যমে আমাদের এসি অ্যানালাইসিস এর পোর্শনটা বিজেটির ক্ষেত্রে শেষ হয়ে গেল। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে নাকি, একটু আমাকে কাইন্ডলি জানান। তাহলে এই মাইনাসটা দ্বারা কি বোঝানো হয়েছে স্যার? ও, মাইনাসটি কেন আসলো, তাই তো? মাইনাসটি আপনি সার্কিটের দিকে তাকালে আসলে বুঝতে পারবেন যে মাইনাসটি কেন এসেছে। মাইনাসটি একটু ভালো করে দেখবেন আপনি, ডান দিকের সার্কিটের দিকে তাকান, দেখেন আমি আউটপুট দেখছি কিন্তু কালেক্টর আর এমিটারের মধ্যে। তাহলে কালেক্টরে পজিটিভ, এই যে V0 যেটা বা VO যেটা, তাই না, এখানে পজিটিভ, আর এখানে অন্য প্রান্তে গ্রাউন্ডে নেগেটিভ। কিন্তু আপনার GM-VB এর ডাইরেকশনটা দেখেন, এমিটারের দিকে যাচ্ছে, কালেক্টর থেকে এমিটারের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি পিছন দিকে বর্ধিত করি, তাহলে দেখেন ডিরেকশনটা এরকম, তাই তো? তাহলে অ্যাকচুয়াল যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে এইখানে পজিটিভ হয়ে যাচ্ছে, এইখানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে আমি আউটপুট দেখছি, মাল্টিমিটারটা বা অসিলোস্কোপে যেই দিকে আমি আউটপুটটা ধরেছি যে V0 তে পজিটিভ লাগিয়েছি এবং গ্রাউন্ডে নেগেটিভ টার্মিনালটা লাগিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আমার কারেন্টের ডাইরেকশনটা এমন যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে উল্টো দিকে। দ্যাট মিন্স গ্রাউন্ডে বেশি ভোল্টেজ দেখতেছি আর এমিটারে কালেক্টরে ভোল্টেজের পরিমাণটা কম। সো দুইটার যেহেতু সাইনটা মিসম্যাচ হয়ে গিয়েছে, তার জন্য আমরা জানি ওহমের সূত্র অনুসারে V0 আউটপুট ভোল্টেজ আসবে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স এর নেগেটিভ ভ্যালুটা। এটা কি বুঝতে পারছি? সাইন ম্যাচ করে নাই, সহজ কথা হচ্ছে সাইনটা ম্যাচ করে নাই, কারেন্টের ডিরেকশন দিয়ে যে সাইনটা দেখতে পাচ্ছি সেটা ম্যাচ করে নাই। আমরা জেনে থাকি ওহমস ল, আমি তারপর আরো একবার দেখাই দিচ্ছি। এটা রেজিস্ট্যান্স যদি আর হয়, তার মধ্যে দিয়ে যদি কারেন্টটা এইভাবে ফ্লো করে, ঠিক আছে, তাহলে ভোল্টেজ ড্রপ হবে এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, ঠিক আছে? এবং আমি যদি মাল্টিমিটার দিয়ে এইভাবে দেখি, V0 যদি দেখি, তখন আমি লিখতে পারবো V0 ইজ ইকুয়ালস টু IR, পজিটিভ IR। কিন্তু কিন্তু আমি যদি উল্টোটা দেখি, এইদিকে পজিটিভ লাগাই তার, আর এদিকে যদি নেগেটিভটা লাগাই, তাহলে কিন্তু যেহেতু সাইন ম্যাচ করে নাই, V0 ইকুয়ালস টু মাইনাস IR হয়ে যাবে। এবং আমাদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটেছে, সাইন ম্যাচ করেনি, মাইনাস IR হয়ে গিয়েছে। উত্তর পাওয়া গিয়েছে? ওকে, থ্যাংক ইউ। সো এটা আমাদের ফাইনাল সলিউশন। আমাদের গেইনটা ছিল তাহলে মাইনাস 3.04, তার মানে আপনার স্মল যে এসি সিগন্যালটা 3 গুণ বড় হবে আউটপুটে এবং একটি নেগেটিভ ফেজ আসবে। হ্যাঁ, বুঝিনি, আপনার কথাটা বুঝতে পারলাম না আমি। আচ্ছা, আমি আসলে কথাটা বুঝতে পারছি না আপনাদের। ধরে নিচ্ছি যে আপনাদের আর সমস্যা নেই, তাহলে এই পর্যায়ে আমি আমার অ্যানালাইসিসটা বন্ধ করছি।